হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সকলকে। তোমাদের সবাইকে আমাদের সেলোরিয়ার নতুন একটা লেকচারে স্বাগত জানাচ্ছি। সো অলরেডি আমরা 4টা লেকচারের মাধ্যমে লিপিডের আগ পর্যন্ত টপিকগুলো আমরা শেষ করছি। হ্যাঁ, সো আজকে লেকচারে ইনশাআল্লাহ আমরা লিপিড টপিকটা শেষ করে ষষ্ঠ লেকচারে এনজাইম টপিক পড়ে আমরা এই চ্যাপ্টারটা শেষ করতে যাচ্ছি। তো চলো আমরা আজকে কি পড়বো মেইনলি, আজকে হচ্ছে আমরা লিপিড নিয়ে একটু পড়াশোনা করব। ওকে, সো লিপিড হচ্ছে এমন একটা টপিক যে টপিকে আমাদের সবার একটু দুর্বলতা থাকে। ওকে, এবং এই টপিকের পড়াগুলো একটু কনজেস্টেড, একটু কঠিন বই পড়লে মনে হয়। সো আমি আমার নোটটাকে সেইভাবে ডিজাইন করার চেষ্টা করছি, বুঝতে পারছো, যাতে তুমি একবারে পড়লেই জিনিসটা বুঝতে পারো। হ্যাঁ, বেশ কিছু ডায়াগ্রাম আমি এখানে নিছি বইয়ের বাইরে, যাতে তোমরা সহজে বুঝতে পারো। তো আমি যদি আজকের টপিকগুলো দেখা শুরু করি, তাহলে আমি কি এখানে কি কি জিনিস দেখতে পারবো দেখি। আচ্ছা, প্রথম কথাই হচ্ছে ভাই, লিপিডের অন্য নাম কি বলতো? লিপিডের অন্য নাম হচ্ছে স্নেহ জাতীয় পদার্থ। হুম, স্নেহ জাতীয় পদার্থ, তাহলে মাথায় রাখবা, স্নেহ জাতীয় পদার্থ এক কথা। হ্যাঁ, স্নেহ এক কথা, স্নেহ দ্রব্য এগুলো কিন্তু সব ভিন্ন ভিন্ন কথা। তো স্নেহ জাতীয় পদার্থ বলতে সমস্ত লিপিডকে একসাথে বোঝাচ্ছে। ঠিক আছে, আমি যদি বলতাম স্নেহ দ্রব্য, তখন কিন্তু সেটা তেল এবং চর্বিকে বোঝাইতো। বুঝতে পারছো? তো এখন এই কথাটা একটু মাথায় রাখবা শুধু। তো সামনের দিকে একটু আগাই, দেখি কি বলা হয়েছে এখানে, যে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে কি তৈরি হবে? স্নেহ জাতীয় পদার্থ বা লিপিড তৈরি হবে। বুঝতে পারছো? এখন প্রশ্ন হচ্ছে ভাই, আমরা যখন কার্বোহাইড্রেট পড়তেছিলাম তখন কিন্তু এই সেম জিনিসটা আমরা দেখছিলাম, তাই না? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন থাকবে। সো কার্বোহাইড্রেটের ক্ষেত্রে আমরা আলাদা করে কি বলছিলাম? ওই যে 1:1 অনুপাত থাকবে, তাই না? তারপর হচ্ছে ওই যে অ্যালডিহাইড এবং কিটোনের পলিহাইড্রোক্সি যৌগ হবে। তো এই ক্ষেত্রে আমরা কিভাবে হচ্ছে আলাদা করে ডিফাইন করতে পারি? মনে রাখবা, হ্যাঁ, একটা কথা মনে রাখবা, যে ফ্যাটি অ্যাসিড মানে কি বলে, লিপিড, লিপিড হলো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের সমন্বয়ে গঠিত এমন সব যৌগ যেখানে ফ্যাটি অ্যাসিড থাকবে এবং গ্লিসারল থাকবে। হ্যাঁ, গ্লিসারল থাকবে। ওকে, ফ্যাটি অ্যাসিড থাকবে এবং গ্লিসারল থাকবে। বইয়ের ভেতর আরেকটা সুন্দর কথা বলা কি, লিপিড হচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের একটা এস্টার যৌগ। ঠিক আছে, এটা কি বলতো? ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের একটা কি যৌগ? এস্টার যৌগ। আচ্ছা, তো তোমরা যদি এই চ্যাপ্টারের কনসেপ্ট গুলো একটু ভালোভাবে আয়ত্ত করতে পারো, তাহলে দেখবা কি, কার্বোহাইড্রেট হচ্ছে মনোস্যাকারাইডের পলিমার। হ্যাঁ, প্রোটিন হচ্ছে আমাদের ওই অ্যামিনো অ্যাসিডের পলিমার। তারপর আমরা নিউক্লিক অ্যাসিড যে পড়ি সেটা হচ্ছে নিউক্লিওটাইডের পলিমার। হ্যাঁ, পলিনিউক্লিওটাইড সূত্রক আমরা বলি। বাট লিপিড কিন্তু কোনো পলিমার না, লিপিড হচ্ছে একটা এস্টার যৌগ। এখন প্রথম কথা হচ্ছে ভাই, এই এস্টার বলতে আসলে কি বোঝায়? একটু খেয়াল করে দেখি ভাইয়া, ফ্যাটি অ্যাসিডের সংকেত কি আমরা সবাই জানি? ফ্যাটি অ্যাসিডের সাধারণ সংকেত ধরো অনেকটা এরকম, RCOOH। তো আমি শুধুমাত্র এখানে কার্যকরী মূলকটাকে লিখলাম। ওকে, আর গ্লিসারল হচ্ছে একটা ট্রাইহাইড্রিক অ্যালকোহল। গ্লিসারল কি বলতো? এটা হচ্ছে একটা ট্রাইহাইড্রিক অ্যালকোহল, 3 কার্বন বিশিষ্ট। হ্যাঁ, 3 কার্বন বিশিষ্ট ট্রাইহাইড্রিক অ্যালকোহল। মানে 3টা ওইস থাকবে। সোজা কথা কি, এখানে কয়টা ওইস থাকবে বলতো? 3টা ওইস থাকবে, সোজা কথা এরকম। তাহলে এখানে কার্যকরী মূলক হিসেবে কি আছে বলতো? নিশ্চয়ই ওএইচটা আছে, তাই না? এরকমই তো বোঝা যাচ্ছে। তো আমি ওএইচটাকে এভাবে একটু সুন্দর করে লিখলাম। হ্যাঁ, বা ডান দিক থেকে লিখলাম। আচ্ছা, তো এখানে একটু বুঝবা যে এই অ্যাসিডের OH এবং অ্যালকোহলের H, এই দুটো অংশ হচ্ছে বিক্রিয়া করবে। বিক্রিয়া করে সেটা পানি আকারে বের হয়ে যায়। ঠিক আছে, আমি জাস্ট একটু পার্থক্য কথা এখন বলতেছি। পানি আকারে H আর OH বিক্রিয়া করে বের হয়ে গেল, তাহলে থাকলো কি বলো? এই পাশে C ডাবল বন্ড O থাকলো, আর এই পাশে অক্সিজেন থাকলো। তাহলে আলটিমেটলি এটা এইভাবে হচ্ছে একটা কার্যকরী মূলক তৈরি করতেছে, তাই না? সো এটাই হচ্ছে আমাদের সেই এস্টার মূলক। এটা হচ্ছে সেই এস্টার মূলক। ওকে, বুঝতে পারছো বিষয়টা? তো আলটিমেটলি আমরা লিপিডে কি পাবো? এই C ডাবল বন্ড ও মানে C ডাবল পাবো, তাই না? এটা একটু মাথায় রাখবা। তো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো, যে এখানে একটা কথা বলা আছে না, দেখো তো। এখানে বলা আছে কি, যে এটা কি, এটা হচ্ছে অ্যালকোহল এবং ফ্যাটি অ্যাসিডের এস্টার যৌগ। হুম, সেখানে কিন্তু শুধুমাত্র অ্যালকোহল বলছে, মানে গ্লিসারল ছাড়াও আরো বিভিন্ন রকম অ্যালকোহল থাকতে পারে। হ্যাঁ, যেমন আমি যদি এক্সাম্পল বলি, মোমে থাকে মনোহাইড্রিক অ্যালকোহল, একটা ওই বিশিষ্ট অ্যালকোহল, জাস্ট তুমি জানো। তুমি লিপিড কোথায় পাবা বলো তো? ফল এবং বীজে হচ্ছে অনেক বেশি পরিমাণ লিপিড সঞ্চিত থাকে। ওকে, আচ্ছা, ঠিক আছে। তেল এবং চর্বি রূপে পাওয়া যায়, এটা আমি বিস্তারিত বলবো, কোনো সমস্যা নেই। কোন কোন সোর্স থেকে পাওয়া যেতে পারে বলো তো? মেনলি প্রাণীজ বিভিন্ন চর্বি, যেমন গরুর চর্বি, তাই না? খাসির চর্বি তোমরা জানো। তারপর ঘি, মাখন, দুধ, এগুলো হচ্ছে লিপিডের প্রাণীর উৎস।
আর উদ্ভিজ্জ উৎস কি কি বলতো? সরিষা, হ্যাঁ, তিল, সয়াবিনের তেল, নারিকেলের তেল, সূর্যমুখী, বাদাম, এগুলো হচ্ছে উদ্ভিজ্জ উৎস। ওকে, এগুলো একটু মাথায় রাখবা। আর এগুলো পড়তে পারো, দেখো তিমির দেহে প্রচুর পরিমাণ লিপিড পাওয়া যায়, এগুলো জাস্ট রিডিং পড়া। আচ্ছা, এবার আসো হচ্ছে লিপিডের কি কি বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্য, কাজ, হ্যাঁ, এবং আণবিক গঠন, এগুলো একটু ভালো করে পড়ে রাখবে এই চ্যাপ্টারের জন্য। দেখো লিপিড হচ্ছে বর্ণহীন, গন্ধহীন, স্বাদহীন, এবং পানিতে এটা প্রায় অদ্রবণীয়, তাই তো? তেল আর জলে মিশ খায় না, তাই না? তার মানে তেল মানে কি? লিপিড, এক ধরনের লিপিড, সেটা কিন্তু কখনোই পানিতে মিশতে পারবে না। ঠিক আছে, এরকম কথা মাথায় রাখবা। সে পানির সাথে হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে না। হুম। অনেকে ব্যাখ্যায় কি বলে যে ভাই লিপিড তো আমাদের নন পোলার যৌগ, এই জন্য সেটা পানিতে মিশে না। তাহলে আমার এখানে যুক্তি কি ভাই? গ্লুকোজও তো নন পোলার, সুক্রোজও তো নন পোলার, তারা পানিতে কিভাবে মিশে? মনে রাখবো, গ্লুকোজ, সুক্রোজ তারা হাইড্রোজেন বন্ধন তৈরি করার মাধ্যমে পানিতে মিশতে পারে, বাট লিপিড সে কিন্তু হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে না। ওকে, আচ্ছা। এবং দেখো সে কিন্তু বিভিন্ন জৈব দ্রাবকে দ্রবণীয় হয়, পানিতে মিশতে পারে না, বাট দেখো ইথার, অ্যালকোহল, বেনজিন, ক্লোরোফর্ম, অ্যাসিটন, পেট্রোলিয়াম, এগুলাতে সে আবার খুব সুন্দরভাবেই মিশতে পারে। কেন? কারণ এটা তোমরা কেমিস্ট্রিতে পড়বা, লাইক ডিজলভস লাইক। হ্যাঁ, লাইক ডিজলভস লাইক, মানে দ্রাবক যেরকম হবে দ্রব ঠিক সেরকমই হবে। দ্রাবক যদি তোমাদের নন পোলার হয়, ধ্রুব কিন্তু নন পোলার হইতে হবে, তাইলে সেটা মিশবে। সো এইসব যত এক্সাম্পল তুমি দেখলে, এখানে বেনজিনের কথা বলতে পারি বা অ্যাসিটনের কথা বলতে পারি, এরা কেউই কিন্তু পোলার না, সবাই নন পোলার, এই জন্য সেটা নন পোলার লিপিডকে নিজের সাথে মিশাইতে পারতেছে। ওকে, আচ্ছা দেখো, লিপিড পানির চেয়ে হালকা, তাই সেটা পানিতে ভেসে বেড়ায়, তাই না? তোমরা এটা বাস্তবে হয়তো দেখছো। তারপর দেখো যে এস্টার হিসেবে বিরাজ করে, তার মানে হাইড্রোলাইসিস করলে আমি এখানে কিভাবে বলতো, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল বা অ্যালকোহল আমি এখানে পাইতে পারি। লিপিডের নির্দিষ্ট কোনো গলনাঙ্ক নাই, কার্বোহাইড্রেট বলো, প্রোটিন বলো, বা যে কোনো তুমি অণুর কথা তুমি যদি চিন্তা করো, যৌগের কথা যদি তুমি চিন্তা করো, তাদের কিন্তু অবশ্যই একটা নির্দিষ্ট গলনাঙ্ক থাকে, বাট লিপিডের নির্দিষ্ট গলনাঙ্ক নাই। কেন? কারণ এটা আলটিমেটলি তাদের আণবিক ভরের উপর ডিপেন্ড করে, আণবিক গঠনের উপর ডিপেন্ড করবে। তো একটা অণুর ভিতরে আমি যত বেশি পরমাণু নিব লিপিডে, সেখানে তত বেশি হচ্ছে অন্তঃআণবিক বন্ধন তৈরি হয়, যার ফলে সে তার গলনাঙ্ক আস্তে আস্তে বাড়তে থাকে। ওকে, এই যে দেখ, লেখা আছে দেখো, আণবিক ওজন বা আণবিক ভর বৃদ্ধির সাথে সাথে এটা গলনাঙ্ক বৃদ্ধি পাইতে থাকে। ওকে, আচ্ছা। তো এখানে দেখো একটা সুন্দর কথা লেখা আছে, যারা হচ্ছে সাধারণ তাপমাত্রা, মানে তুমি 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কথা বলবা, বুঝছো? এখানে কিন্তু কক্ষ তাপমাত্রা বোঝাচ্ছে না, কক্ষ তাপমাত্রা কত? 25 ডিগ্রি সেলসিয়াস। তো সাধারণ তাপমাত্রা বা 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আলটিমেটলি যে লিপিডটা শক্ত থাকে সেটা কি বলো? চর্বি। সেটাকে আমরা হচ্ছে সোজা বাংলায় স্নেহ বলি। তাহলে মাথায় রাখবো ভাইয়া, স্নেহ হচ্ছে চর্বি, স্নেহ কিন্তু তেল না। ওকে, স্নেহ দ্রব্য হচ্ছে চর্বি এবং তেল। ওকে, এবং এই চর্বি, তেল সহ অন্যান্য যত রকমের এস্টার যৌগ আছে, ফ্যাটি অ্যাসিড, অ্যালকোহলের, তাদেরকে আমি কি বলবো বলতো? স্নেহ জাতীয় পদার্থ বলবো। তাহলে এই জিনিসগুলো আমি তোমাদের একটু নোট ডাউন করে দিই তাহলে। দেখো, তাহলে এই যে আমরা বলতেছিলাম প্রথমে কি বলতো? চর্বি। হ্যাঁ, চর্বিকে আমরা ইংলিশে কি বলি বলতো? ফ্যাট বলি না? ফ্যাট। এবং কি? তেল। চর্বি এবং তেল, রাইট? তেলকে আমরা কি বলতেছি? অয়েল। তো এই দুটাকে আমরা একসাথে কি বললাম বলো? এই দুটাকে আমরা একসাথে বললাম হচ্ছে স্নেহদ্রব্য। স্নেহদ্রব্য। ওকে, বাট একটু মাথায় রাখবা, শুধুমাত্র চর্বিকে আমি কি বলতেছি? শুধুমাত্র চর্বিকে আমি বলবো হচ্ছে স্নেহ। ওকে, স্নেহ। এবং এই স্নেহদ্রব্য প্লাস অন্যান্য সকল রকমের এস্টার যৌগ, স্নেহদ্রব্য প্লাস আদার্স, এখানে কোলেস্টেরল থাকতে পারে, হ্যাঁ, ট্রাইগ্লিসারাইড, মোম, টারপিনস, স্টেরয়েড, এগুলো আমরা অনেক কিছু পড়বো। এই সবগুলোকে আমরা একসাথে কি বলতেছি বলতো? এই সবগুলোকে আমরা একসাথে বলতেছি হচ্ছে স্নেহ জাতীয় পদার্থ। হ্যাঁ, স্নেহ জাতীয় পদার্থ, স্নেহ স্নেহ জাতীয় পদার্থ, যেটাকে আমরা ইংলিশে বলি হচ্ছে লিপিড। বুঝতে পারছো? ইজ ইট ক্লিয়ার? তাহলে এই তিনটা শব্দের মধ্যে কিন্তু অবশ্যই আমরা ডিফারেন্সটা বুঝতে পারলাম। ওকে, তাহলে চলে আসো আমরা সামনের দিকে যাই। আর লাস্টে কি বলা দেখো, সুদান 3 যোগ করলে সেটা কি করবে? লাল বর্ণ ধারণ করবে। এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। লিপিডের গঠন কি বলো? এই যে গ্লিসারল ফ্যাটি অ্যাসিড বা অ্যালকোহল ফ্যাটি অ্যাসিডের সমন্বয়ে তৈরি হয়। হ্যাঁ, এগুলো আমাদের আলাদা করে পড়ার কিছুই নেই। হ্যাঁ, চাইলে এখানে পড়তে পারো। এখানে দেখো এই পয়েন্টটা, দেখো এখানে কি বলছে, মোম জাতীয় লিপিডে গ্লিসারলের পরিবর্তে কি থাকে বলতো? অ্যালকোহল থাকে, মনোহাইড্রিক অ্যালকোহল এখানে পাওয়া যাবে। হ্যাঁ, মনোহাইড্রিক
অ্যালকোহল পাওয়া যাবে অথবা কোলেস্টেরল পাওয়া যেতে পারে। কোলেস্টেরলও কিন্তু তুমি বলতে পারো একটা স্টেরল যৌগ, সেখানেও একটা ওইচই থাকে। আচ্ছা, এবার আসো লিপিডের কি কি কাজ আছে। প্রথম কথা কি, সেটা সঞ্চিত খাদ্য হিসেবে আমরা কোথায় পাবো? বীজ এবং ফলের ভিতরে পাবো, তাই না? এবং সেটা হচ্ছে বীজের অঙ্কুরোদ্গমকাল বা জার্মিনেশনের সময় তাকে শক্তি সরবরাহ করবে, তাই না? অঙ্কুরোদ্গম মানে কি বলতো? অঙ্কুরোদ্গম দুটো শব্দ নিয়ে তৈরি হয়েছে, একটা হচ্ছে অঙ্কুর এবং আরেকটা কি উদ্গম। উদ্গম মানে বের হয়ে আসা, আর অঙ্কুর মানে আমি চারা বুঝতেছি। তার মানে একটা বীজ থেকে শিশু উদ্ভিদ বা চারা উদ্ভিদ তৈরি হওয়ার প্রক্রিয়ার নামই কি বলতো? অঙ্কুরোদ্গম। সেই অঙ্কুরোদ্গম হওয়ার সময় কিন্তু উদ্ভিদ গ্লুকোজকে তার শক্তির সোর্স হিসেবে ইউজ করতে পারে না। বুঝতে পারছো? ইজ ইট ক্লিয়ার? তখন সে মেনলি লিপিডটাকে শক্তির সোর্স হিসেবে ব্যবহার করবে। হ্যাঁ, কেন? কারণ দেখো, এটার বিজারণকালে অধিক পরিমাণ এটিপি তৈরি হয়। হ্যাঁ, এটাই হচ্ছে তার কারণ। ফসফোলিপিড হচ্ছে বিভিন্ন মেমব্রেন গঠনে আহ ইউজ হবে। মেনলি হচ্ছে আমাদের যে কোষ ঝিল্লি, প্লাজমা মেমব্রেন, সেটা কিন্তু ফসফোলিপিড বাইলেয়ার। ওকে, মাথায় রাখবা। আচ্ছা, তারপর দেখো আমরা যে কিউটিকলের কথা বলি, হ্যাঁ, উদ্ভিদের বাইরে যে মোম জাতীয় পদার্থ, একটা আস্তরণ আমরা বলি না, সেটাও কিন্তু আলটিমেটলি এই লিপিড জাতীয় পদার্থ। দেখো, মোম জাতীয় লিপিড, যেটাকে আমরা কিউটিন বলি। ওকে, কিউটিন বলি, মনে রাখবো। কাইটিন হচ্ছে একটা নাইট্রোজেন ঘটিত কার্বোহাইড্রেট, আর কিউটিন হচ্ছে একটা মোম জাতীয় লিপিড। ওকে, এটা কি মাথায় থাকবে? অবশ্যই অবশ্যই তোমাদের জন্য এটা ইম্পর্টেন্ট। ওকে, ঠিক আছে। কিউটিকল থেকে কি লাভ বলো তো? অতিরিক্ত প্রসারণ রোধ করে। ভাই, এটার এক্সাম্পল কি বাস্তব দুনিয়ায় আমরা দেখতে পারি? হ্যাঁ, তুমি যদি কচুর পাতা নাও অথবা কচি লাউ যদি তুমি ধরো, তাহলে দেখবা সেটা অনেকটাই কেমন জানি, হ্যাঁ, রোমশ বা অনেকটা মোটা মোটা লাগে। ওকে, কেন? কারণ সেখানে হচ্ছে তোমার কিউটিকল আছে। আচ্ছা, তারপর দেখো, সেটা হচ্ছে কিছু এনজাইমের প্রস্থেটিক গ্রুপ হিসেবেও কাজ করতে পারে। প্রস্থেটিক গ্রুপ কি? অপ্রোটিন অংশটা, তাই না? কনজুগেটেড প্রোটিনের অপ্রোটিন অংশটা, এটা আমরা বিস্তারিত করব। এবং গ্লাইকোলিপিড হচ্ছে মেনলি আমাদের সালোক সংশ্লেষণে ইউজ হয়, এটা আমরা বিস্তারিত দেখব, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এবার আসলে লিপিডের শ্রেণী বিভাগ। রাসায়নিক গঠনের ভিত্তিতে কিভাবে তৈরি হলো তার উপর ভিত্তি করে লিপিডটাকে আমি তিনটা ভাগে ভাগ করতে পারি। হ্যাঁ, তিন প্রকার হইতে পারে: সরল লিপিড, যৌগিক লিপিড এবং উদ্ভূত বা উৎপাদিত লিপিড। আচ্ছা, সরল লিপিড মানে কি? যাকে আদ্র বিশ্লেষণ করলে, যাকে ভাঙলে আমি শুধুমাত্র ফ্যাটি অ্যাসিড গ্লিসারল বা ফ্যাটি অ্যাসিড অ্যালকোহল পাবো, অন্য কিছু পাবো না। তো এদের মধ্যে কি কি আছে বলো? চর্বি, তেল এবং মোম, তাই তো? চর্বি, তেল এবং মোম। তো এর মধ্যে কিন্তু আমরা অলরেডি বলছি, পড়াটা আমি বারবার বলতেছি কারণ এইগুলোই পরীক্ষায় বেশি আসে। চর্বি হচ্ছে স্নেহ, চর্বি তেল হচ্ছে স্নেহ দ্রব্য, এবং সবাই একসাথে হচ্ছে স্নেহ জাতীয় পদার্থ। যৌগিক লিপিডের মধ্যে কি আছে বলো? ফসফোলিপিড, গ্লাইকোলিপিড, সালফোলিপিড, ইভেন আমরা লিপোপ্রোটিন, এই লিপোপ্রোটিনকে ওখানে ইনক্লুড করব। যদিও লিপোপ্রোটিনের মেনশনটা আমরা প্রোটিনের ক্লাসে দেখে আসছিলাম, তাই না? বাট এখানেও আমরা সেটা একটু দেখার চেষ্টা করব। আর উদ্ভূত বা উৎপাদিত লিপিডের মধ্যে কে কে আছে, যাদেরকে আমরা সরল বা যৌগিক লিপিড থেকেই তৈরি করতে পারি? এখানে আছে স্টেরয়েড, টারপিনস এবং রাবার। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এইটা মোটামুটি আমাদের ক্লিয়ার হলো। হুম, এবার আমরা একটা একটা করে আগায় যাব। হ্যাঁ, এখানে আমি চেষ্টা করব তোমাদের যাতে গঠনটাও দেখানো যাইতে পারে। বুঝতে পারছো? চলে আসো ভাই, আমরা একটু সরল লিপিডটা বলি, যেটা আমরা অলরেডি বুঝছি যে যাকে আদ্র বিশ্লেষণ করলে আমরা স্নেহ পদার্থ মানে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল পাবো, সোজা কথা। এই সরল লিপিডকে আমি দুইটা ভাগে ভাগ করতেছি বলতো। কি কি? স্নেহদ্রব্য এবং মোম, যেটা আমরা অলরেডি এতক্ষণ ধরে পড়তেছি, তাই না? আচ্ছা, এবার চলে আসো ভাই স্নেহদ্রব্য। একটু ভালো মতো খেয়াল করে দেখো, স্নেহদ্রব্যের অপর নাম কি? ট্রাইগ্লিসারাইড। ওকে, স্নেহদ্রব্যের অপর নাম কি বলতো? ট্রাইগ্লিসারাইড। এই যে স্নেহদ্রব্য যে আমি বললাম, এই স্নেহদ্রব্যকে আমি কি বলতে পারি? ট্রাইগ্লিসারাইড বলতে পারি। এখন প্রশ্ন হচ্ছে কেন? এখন অনেকের মধ্যে এই ধারণাটা চলে আসে যে ভাই, গ্লিসারাইডের সাথে ট্রাই আছে মানে তিনটা মনে হয় গ্লিসারল অণু থাকবে। বিষয়টা কিন্তু মোটেও এরকম না। ওকে, তো একটু মাথায় রাখবা, এই যে ট্রাইগ্লিসারাইড, হুম, ট্রাইগ্লিসারাইড, এই ট্রাইগ্লিসারাইডে কে কে থাকবে বলতো? এখানে মেনলি গ্লিসারল অণু বা গ্লিসারিন অণু থাকবে একটা, ফ্যাটি অ্যাসিডের অণু থাকবে তিনটা। ওকে, তাহলে এখানে তিনটা থাকবে হচ্ছে ফ্যাটি অ্যাসিডের অণু। হ্যাঁ, তিনটা ফ্যাটি অ্যাসিড পাওয়া যাবে, ফ্যাটি অ্যাসিড পাওয়া যাবে। এবং একটা আমি কি পাবো বলতো? একটা হচ্ছে পাওয়া যাবে গ্লিসারল। তো বিষয়টা এরকম কেন? তাই না? এটা কি লজিক্যাল কোনো কথা হইতে পারে? দেখার চেষ্টা করি। তো আমরা কি বলতেছিলাম, গ্লিসারলটা কি? তিন কার্বন বিশিষ্ট ট্রাইহাইড্রিক অ্যালকোহল। তো এখানে আমি তিনটা কার্বনকে ধরো এইভাবে নিলাম, তাই না? তিন কার্বনের চেইন, এবং এই তিনটা কার্বনের সাথে কি আছে? ওএইচ গুলো আছে না? এই যে ওএইচ, ওএইচ, হ্যাঁ, এবং দেখো এই যে ওএইচ। ওকে, এখানে দুইটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন।
ঠিক আছে। এখন আমরা এখানে কি দেখতেছি বলতো, তিনটা ফ্যাটি অ্যাসিডও আমাদের থাকতে হবে। নর্মালি ফ্যাটি অ্যাসিডের মধ্যে যে আমাদের বড় শিকলটা থাকে, তুমি যদি এদিকে একটু খেয়াল করে দেখো, এই পাশে আমাদের কি আছে, বড় একটা শিকল আছে না? এই শিকলটা নর্মালি কি হয়, লং চেইন হয়। হ্যাঁ, আমরা যেসব ফ্যাটি অ্যাসিড চিনে থাকি, হ্যাঁ, যেমন ধরো যেগুলোকে ফ্যাট থেকে মিলে ডিরাইভ করা হয়, তাই না, জৈব অ্যাসিড যাদেরকে বলি, বিউটারিক অ্যাসিডে যেমন চারটা কার্বন, হ্যাঁ, রাইট, প্রোপানোয়িক অ্যাসিডে যেমন তিনটা কার্বন। সো নর্মালি আমাদের খাবারের মধ্যে যে ফ্যাটি অ্যাসিড গুলা থাকে, এগুলো লং চেইন হয়, মানে অনেকগুলা কার্বন থাকে। হ্যাঁ, অনেকগুলো এখানে কার্বন পাওয়া যেতে পারে। ঠিক আছে। তো এক্সাম্পল কি হইতে পারে, তুমি এখানে এই অ্যাসিডের এক্সাম্পল হিসেবে চিন্তা করতে পারো। যদি আমি এখানে দেখাই, এই অ্যাসিডের এক্সাম্পল হিসেবে আমরা বেশ কিছু উদাহরণ কিন্তু দেখতে পারি। বেশ কিছু উদাহরণ দেখতে পারি। এই অ্যাসিডকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়। এই ফ্যাটি অ্যাসিডকে দুইটা ভাগে আমরা ভাগ করতে পারবো। একটা হচ্ছে স্যাচুরেটেড বা সম্পৃক্ত, এবং আরেকটা হচ্ছে আনস্যাচুরেটেড। আনস্যাচুরেটেড বা অসম্পৃক্ত। স্যাচুরেটেড এবং আনস্যাচুরেটেড। স্যাচুরেটেড মানে কি বলতো, যেখানে কার্বন কার্বন ডাবল বন্ড নাই, যেখানে শুধুমাত্র কার্বন কার্বন একক বন্ধন আছে। আর আনস্যাচুরেটেড আনস্যাচুরেটেড মানে যেখানে অ্যাটলিস্ট একটা কার্বন কার্বন ডাবল বন্ড আছে, হ্যাঁ, অ্যাটলিস্ট একটা থাকবে। তোমরা অর্গানিক কেমিস্ট্রি থেকে হয়তো এই কথাগুলো আগে থেকে জানো। হ্যাঁ, তো এখানে যদি আমি কিছু এক্সাম্পল তোমাদের বলি, এক্সাম্পল বললে হয়তো বিষয়টা ক্লিয়ার হবে। যেমন ধরো স্যাচুরেটেড এর এক্সাম্পল হইতে পারে তোমার স্টিয়ারিক অ্যাসিড। স্টিয়ারিক অ্যাসিড, যেখানে তোমার ওই আর চেনের মধ্যে 17টা কার্বন থাকে। যেখানে আর চেনের মধ্যে 17টা কার্বন থাকে, তাহলে তোমরা চিন্তা করো, আর মানে কি ছিল বলো তো? আর মানে ছিল হচ্ছে CnH2n+1, তাই না? এগুলো কি তোমরা জানো না? অবশ্যই জানা উচিত। CnH2n+1। এবার তুমি যদি এখানে এন এর মান 17 ধরো, তাহলে 2n+1 এর মান কত আসে বলো? 35 আসে না? 17 দুগুণে 34 প্লাস 1 35। তাহলে এখানে 35টা হাইড্রোজেন আছে, সাথে কার্যকরী মূলক হিসেবে এখানে COOH আছে। হুম? আচ্ছা, এখানে আরো হইতে পারে, যেমন ধরো আমি যদি আরেকটা এক্সাম্পল বলি এক্সট্রা করে, তোমাদের বইয়ের মধ্যে হয়তো উল্লেখ নাই। হ্যাঁ, পামিটিক অ্যাসিড। পামিটিক অ্যাসিড, এই পামিটিক অ্যাসিডের মধ্যে কতগুলো এরকম কার্বন আছে বলতো? মানে আর চেনের মধ্যে কিন্তু টোটাল 15টা কার্বন আছে, 15 দুগুণে 30 আর একে 31। ঠিক আছে, এই হচ্ছে আমাদের বিষয়টা। আর আনস্যাচুরেটেড এর মধ্যে কি পাবো বলতো? একটা হচ্ছে লিনোলিক অ্যাসিড, লিনোলিক অ্যাসিড, ওকে, এবং আরেকটা হচ্ছে লিনোলেনিক অ্যাসিড। হ্যাঁ, লিনোলেনিক অ্যাসিড, লিনোলিক অ্যাসিড এবং লিনোলেনিক অ্যাসিড। তো এখানেও আমরা কয়টা করে কার্বন পাবো বলতো? সো এই এই অ্যাসিড গুলা সংকেতের মধ্যে আমি কিন্তু 17টা করেই কার্বন পাবো। ঠিক আছে, 17টা করে কিন্তু আমি কার্বন পাবো। বাট হাইড্রোজেন কতগুলো করে পাবো সেটা হচ্ছে আমাদের একটু বোঝার বিষয় আছে, সেগুলো আমি দেখতেছি। হ্যাঁ, সেটা আমি এখন লিখলাম না, সেটা আমি পরে বলতেছি। আপাতত মাথায় রাখো, আর চেনের মধ্যে 17টা কার্বন থাকবে, লিনোলিক লিনোলেনিক দুটার মধ্যেই। তো প্রথমে আমরা ধর একটু স্যাচুরেটেড আঁকার চেষ্টা করি। হ্যাঁ, এখানে ধরো আমরা একটু স্যাচুরেটেড আঁকার চেষ্টা করি। ওকে, কোনটা দিয়ে আঁকবো বলতো? এই যে স্টিয়ারিক অ্যাসিড যেটা আছে, হ্যাঁ, 17টা কার্বন বিশিষ্ট, এটা দিয়ে আমি আঁকবো। গত লেকচারে তোমরা যদি করে থাকো কার্বোহাইড্রেটের লেকচার গুলো, সেখানে আমি বলছিলাম যে কর্নার গুলা দিয়ে আমি কি বুঝি বলতো? কার্বন বুঝি। ওকে, তাহলে এখানে আমি প্রথমে হচ্ছে COOH টা এঁকে নিলাম। হ্যাঁ, এখানে ধরো হচ্ছে আমি এই COOH টা আমি এঁকে নিলাম। এই যে ডাবল বন্ড ও, আর এখানে কি আছে বলতো? OH। এখন এখান থেকে আমি কি করব, কর্নার গুলো আঁকার চেষ্টা করব। তো প্রথম কর্নার তো অবশ্যই পরমাণুর সাথে যুক্ত, এটাকে আমি কাউন্ট করব না। এই দেখো, একটা কার্বন, দুই, হ্যাঁ, তারপর দেখো এখানে 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 এবং 17, না, 17টা হয়ে গেছে। দেখতে যেরকমই হোক, তোমাদের বই কি করছে, বড় করে লম্বা করে ছবিটা আঁকছে, বাট তুমি কি পরীক্ষার হলে ওভাবে আঁকতে পারবা? ওভাবে আঁকা তো পসিবল না, তাই না? তো তুমি হচ্ছে এভাবে করে একটু শর্ট এঁকে ফেলবা। ঠিক আছে, এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। আচ্ছা, তো এইগুলো আমাদের স্টিয়ারিক অ্যাসিডের একটা অণু, বাট আমাদের অণু কয়টা লাগবে বলো তো? অণু লাগবে হচ্ছে 3টা। তাহলে আমরা কি করব, এটা 3টা কপি আমরা এঁকে নিব, তারপর হচ্ছে আমরা বাকি কাজ করতেছি। ওকে, তাহলে আমরা একটু ছোট করে নিই। আম, এই ধরো হচ্ছে আমাদের বিষয়টা। ঠিক আছে, 3টা অণু আছে। এখানে কি হবে, এদের মধ্যে আলটিমেটলি বিক্রিয়া হবে। হুম, এদের মধ্যে হচ্ছে বিক্রিয়া হবে, তাই না?
এদের মধ্যে ধরলাম বিক্রিয়া হবে। এখন বিক্রিয়াটা কিভাবে হয় আমাকে একটু বলো তো, মনে আছে কি? অ্যাসিডের ধরো হচ্ছে COOH এবং অ্যালকোহলের হচ্ছে OH, এই মূলকগুলো মেনলি আলটিমেটলি এখানে বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, তাই নাকি? তাই তো। আচ্ছা, এখন কিভাবে হচ্ছে এটা বিক্রিয়া করে তোমাদের কি মনে আছে? খেয়াল করে দেখার চেষ্টা করো। এখানে আলটিমেটলি এই OH এবং H বিক্রিয়া করে পানি আকারে বের হয়ে যাবে, OH বিক্রিয়া করে পানি আকারে বের হয়ে যাবে, এবং সেম এখানেও একই কাজ হবে। তাহলে কতগুলা পানি বের হচ্ছে বলো তো? এখানে কিন্তু 3টা অণু পানি বের হচ্ছে। ওকে, তাহলে এটা একটু মাথায় রাখো, আমি পরে লিখে দিচ্ছি তোমাদের। আর এটা একটু আমি সাইজ করে নিই। ঠিক আছে, তো এখানে আলটিমেটলি কি হবে, আমাদের অণুটা তৈরি হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছো যে এখানে হচ্ছে একটু চলে যাবে। ওকে, একটু চলে যাবে। তো এখানে আলটিমেটলি কি হবে, এই অণুটার মধ্যে বন্ধন তৈরি হয়ে যাবে। হ্যাঁ, এই অণুটার মধ্যে বন্ধন তৈরি হয়ে যাবে। এই যে দেখো, বোঝা গেল বিষয়টা? তাহলে এই হচ্ছে আমাদের সেই ট্রাইগ্লিসারাইড। হ্যাঁ, এই হচ্ছে একটা ট্রাইগ্লিসারাইড। ওকে, বোঝা গেল এখন বিষয়টা? এই জিনিসটা কিন্তু তোমাদের বইয়ে আছে, একটু কঠিন করে দেওয়া, আমি তোমাদের একটু সহজ করে দিলাম। বলতে পারবো এখন এস্টার বন্ধনগুলো কই আছে? এই যে আমাদের এস্টার বন্ধনগুলো, 3টা এস্টার বন্ধন এখানে তৈরি হলো। ওকে, তাহলে আমরা কিন্তু ভাইয়া স্টিয়ারিক অ্যাসিড দিয়ে আঁকা শিখলাম, 2টা কার্বন বাদ দিয়ে দাও, পামেটিক অ্যাসিড দিয়ে তুমি কিন্তু আঁকা বুঝবা। ঠিক আছে, তো লিনোলিক এবং লিনোলেনিক এই অ্যাসিড গুলো দিয়ে আমি কিভাবে আঁকতে পারি সেটা যদি একটু দেখানোর চেষ্টা করি, হ্যাঁ, সেটা যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, তাহলে একটু খেয়াল করো। এটাকে প্রথমে একটু কপি করি। তো প্রথমে আমাদের জানতে হবে ভাই, লিনোলিক অ্যাসিড এবং লিনোলেনিক অ্যাসিড কোনটা আসলে কি। হুম, তো মাথায় রাখবো, লিনোলিক অ্যাসিডেও এগুলো সবাই হচ্ছে আনস্যাচুরেটেড অ্যাসিড, মানে ডাবল বন্ড এখানে অবশ্যই পাওয়া যাবে, একাধিক ডাবল বন্ড। কোথায় পাওয়া যাবে সেটাই কিন্তু আমাদের প্রশ্নের বিষয়, তাই না? সেটাই কিন্তু আমাদের প্রশ্নের বিষয়। ওকে, দুটার মধ্যে কিন্তু 15টা করে কার্বন পাওয়া যায় না, 15টা করে কার্বন পাওয়া যায়। হাইড্রোজেন কয়টা পাওয়া যাবে এইটাই হচ্ছে দেখার বিষয়। আচ্ছা, তো একটু মাথায় রাখবা, নাম যেটার বড় সেটার মধ্যে ডাবল বন্ড বেশি পাওয়া যায়, এটা কি মাথায় থাকবে না? লিনোলিক, লিনোলেনিক, কোনটা বড় আসলে বলো? লিনোলেনিক। তাহলে এটার মধ্যে ডাবল বন্ডটা বেশি পাওয়া যাবে। ঠিক আছে, তো এখানে তোমরা হয়তো বুঝতে পারবা এস্টারটা কিভাবে তৈরি হয়। সো আমি হচ্ছে এস্টারটা আর তৈরি করা দেখাইলাম না। হ্যাঁ, তো এটা তোমরা আশা করি বুঝতে পারবা। আচ্ছা, এবার আসো হচ্ছে আমরা এটা একটু বোঝার চেষ্টা করি। হ্যাঁ, এটা একটু দেখার চেষ্টা করি। খেয়াল করে দেখো, এখানে আমরা কি করছি বলতো? 15টা কার্বন তো বলে দিলাম, তাহলে আমি একটু 15টা কার্বন আঁকি। হ্যাঁ, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, এবং এই 15 নাম্বার কার্বনের সাথে আরেকটা কি আছে? এরকম ভাবে আরেকটা কার্বন কিন্তু যুক্ত আছে, তাই না? COOH, রাইট? তো এরকম ভাবে তুমি 15টা কার্বন এইখানেও পাবা। হ্যাঁ, আহ, এখানেও তুমি দেখতে পারবা। এখন একটা কথা মাথায় রাখো, যে যেটার মধ্যে ডাবল বন্ড বেশি সেটা হবে কি? ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। হ্যাঁ, সেটা কি হবে বলো? ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। আর যেটার মধ্যে ডাবল বন্ড কম সেটা হবে ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড। ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড। বিষয়টা কিরকম? ওমেগা 6 বলতে কি বোঝা জানো? সবচেয়ে শেষ যে কার্বনটা আছে এখান থেকে কত নাম্বার কার্বনের প্রথম ডাবল বন্ডটা পাবো সেটাই হচ্ছে ওমেগা ক্লাসিফিকেশন। ওকে, কি বললাম? আমি কার্যকরী মূলক থেকে সবার লাস্টের কার্বনে যাব, তাহলে লাস্টের কার্বন কোনটা? নিশ্চয়ই এইটা, উপরে দেখো এইটা। এখান থেকে ঠিক যত নাম্বার কার্বনে আমাদের প্রথম ডাবল বন্ডটা পড়বে সেটাই হচ্ছে ওমেগা ক্লাসিফিকেশন। তাহলে একটু চিন্তা করো ভাই, ওমেগা 6-এ কি হয়? 6 নাম্বার কার্বনের প্রথম ডাবল বন্ডটা আসে। তাহলে এটা যদি আমাদের উল্টা দিক থেকে তুমি গুনবা, হ্যাঁ, আমরা জানি কার্যকরী মূলক তো এইটা, তাহলে আমরা এখান থেকে মেনলি কাউন্টিং করা শুরু করি। বাট আমরা কি করব? সবসময় কাউন্টিংটা এখানে ওমেগা ক্লাসিফিকেশনে উল্টা দিক থেকে করব। এটা যদি আমাদের 1 নাম্বার কার্বন হয় তাহলে বলো এটা 2, এটা 3, 4, এই যে 5 এবং এই যে হচ্ছে 6, তাই না? তাহলে 6 নাম্বার কার্বনে কিন্তু ডাবল বন্ড দুই দিকে তৈরি করা সম্ভব, 7-এর দিকেও তৈরি করা সম্ভব, 5-এর দিকেও তৈরি করা সম্ভব। তুমি অলওয়েজ ডাবল বন্ডটাকে ছোট কার্বনেই
মানে ছোট কার্বন দিয়ে একটু কনসিডার করবা। তাহলে আমি কি বলতেছি, ওমেগা 6, তাহলে এখানে দুইটা কার্বনের মধ্যে ছোট কার্বন কে হবে? 6 নাম্বারটা। তাহলে ভাই 5 নিলে তো আবার ওমেগা 5 হয়ে যেত। হ্যাঁ, বুঝতে পারছো কথা? তাহলে 6 7 নিব, তাহলে কিন্তু ওমেগা 6 বলা বেশি লজিক্যাল। এখানে ডাবল বন্ডটা কোথায় আছে বলো তো? 6 এবং 7-এর মধ্যে আছে। হ্যাঁ, 6 এবং 7-এর মধ্যে আছে। বুঝতে পারছো ডাবল বন্ডটা কই আছে? তাহলে আমি যদি এটাকে ক্লাসে এই সেম কালি দিয়ে দেখাই, তাহলে সহজে বুঝতে পারবো। হ্যাঁ, এই যে এই জায়গাটায় ডাবল বন্ডটা আছে। ঠিক আছে। তাহলে ভাই একটাই কি ডাবল বন্ড? না, এখানে আমরা দেখি কি দুইটা ডাবল বন্ড পাওয়া যায়। 6 একটা পাওয়া যাবে এবং 9 একটা পাওয়া যায়। তাহলে এটা যদি 7 হয়, এটা হবে 8 এবং এটা হবে 9। হ্যাঁ, ছোট কার্বনটাকে আগে রাখবা, তাহলে 9 আর 10, এখানে আমি কি পাবো? এখানে আরেকটা ডাবল বন্ড পাবো। তাহলে এই হয়ে গেল আমাদের লিনোলিক অ্যাসিড। হ্যাঁ, লিনোলিক অ্যাসিড। লিনোলেনিকটা কি বলতো? 3 বলতেছে মানে 3 নাম্বার কার্বনের প্রথম ডাবল বন্ডটা পাবো। তাহলে এটা যদি 1 হয়, তাহলে এইটা 2, এটা 3। তাহলে এখানে আমি 3 এবং 4-এর মাঝখানে একটা ডাবল বন্ড পাচ্ছি। 4 এটা, 5 হচ্ছে এইটা, 6 হচ্ছে এইটা। তাহলে 6 আর 7-এর মাঝখানে আমি আরেকটা ডাবল বন্ড পাবো, তাই না? তাহলে 7 যদি এইটা হয়, 8 হচ্ছে এইটা, 9 হচ্ছে এইটা। তাহলে এই 9 এবং 10-এর মাঝখানে আমি আরেকটা পাবো। বুঝতে পারছো? বিষয়টা কি ক্লিয়ার? তাহলে একটু মাথায় রাখবা। আমি তোমাকে আরো সিম্পল করে দিই। এই ওমেগা 3 যেটা লিনোলিক অ্যাসিড, এখানে তুমি এভাবে ছোট ছোট করে মাথায় রাখবা। 3 6 9। হুম, 3 6 9। আর লিনোলিকের ক্ষেত্রে মাথায় রাখবা 6 9। তাহলে বিষয়টা কি দাঁড়াইলো? লিনোলিক অ্যাসিড যেটা, সেখানে 6 নাম্বার এবং 9 নাম্বার কার্বন আমরা মোট দুইটা ডাবল বন্ড পাবো। এই দেখো 6 নাম্বার কার্বন, আর এই দেখো 9 নাম্বার কার্বন, তাই না? আচ্ছা, আর এখানে কি পাচ্ছি? লিনোলেনিকে 3 6 9 পাবো। দেখো এই যে 3 নাম্বার কার্বন আমি পাচ্ছি, তাই না? এই দেখো আমাদের 6 নাম্বার কার্বন আমি দেখতে পারতেছি এবং 9 নাম্বার কার্বন আমি দেখতে পারতেছি। পুরো বিষয়টা কি ক্লিয়ার হইলো? আশা করি এটা তোমাদের ক্লিয়ার। এই লিনোলিক এবং লিনোলেনিক অ্যাসিড, হ্যাঁ, এই যে আমাদের আনস্যাচুরেটেড অ্যাসিড গুলা আছে, এদেরকে আবার কি বলা হয় জানো? এদেরকে আবার বলা হয় হচ্ছে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড। এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড। ওকে, কি বলবো বলতো? এদেরকে আমরা সবাইকে কি বলবো? এসেনশিয়াল বা অত্যাবশ্যকীয়, বা আবশ্যকীয় বলা যায় ফ্যাটি অ্যাসিড। কেন? ঠিক অ্যামিনো অ্যাসিডের ব্যাখ্যাটার মতোই এগুলো আমাদের বডির ভেতরে তৈরি হয় না, বরঞ্চ বাইরে থেকে গ্রহণ করা লাগে। ওকে, তাহলে আমরা কিন্তু বেসিক অনেক কথাই পড়ে ফেলছি। এইবার আমরা একটু টেক্সট বইয়ের মতো চলে যাই। যদি একটু কঠিন লেগে থাকে, আমরা যদি নোটটা থেকে পড়ি, তাহলে কিন্তু সহজ লাগবে। ঠিক আছে? তো আমরা কই ছিলাম বলতো? আমরা হচ্ছে এই যে এখানে ছিলাম, তাই না? আচ্ছা, তাহলে এখন দেখো এখানে কি বলা হয়েছে। ট্রাইগ্লিসারাইড মানে কি? এক অণু গ্লিসারল থাকবে এবং ফ্যাটি অ্যাসিড থাকবে কয়টা বলতো? 3 অণু। আমার কথা কি বুঝতে পারছো? তাহলে এখানে আবার দেখো নিচে কিন্তু লেখা আছে যে 3 অণু ফ্যাটি অ্যাসিড থাকবে। এই ইনফরমেশন দেখে আবার কনফিউজড হয়েও না। 3 অণু ফ্যাটি অ্যাসিডই থাকা লাগবে, এটা কিন্তু কনফার্ম। এবং এখানে 3 অণু পানি কিন্তু বের হয়ে যাচ্ছে। এটা কি দেখাতে ভুলে গেলাম যে এখানে আমাদের 3 অণু পানি কিন্তু বের হয়ে যাচ্ছে, তাই না? কিভাবে বের হয়ে যাচ্ছে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি, তাই না? এই যে এখান থেকে বিক্রিয়া করে বের হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে যেহেতু পানি বের হয়ে যাচ্ছে, তাহলে এটা কি বলো? এটা একটা ডিহাইড্রেশন বিক্রিয়া বা নিরুদন বিক্রিয়া, তাই না? আচ্ছা, ঠিক আছে। এবং এখানে একটু খেয়াল করে দেখো, এই স্নেহদ্রব্যকে আমরা কি বলতে পারি? নিউট্রাল লিপিডও বলতে পারি। হ্যাঁ, নিউট্রাল লিপিডও বলতে পারি। কেন? কারণ এটা অ্যাসিড দ্রবণ দ্বারাও আদ্র বিশ্লেষণ করা যায়, ক্ষার দ্রবণ দ্বারাও আদ্র বিশ্লেষণ করা যায়, তাই না? আদ্র বিশ্লেষণ হলে কি হবে বলতো? আগের যৌগগুলো নষ্ট হয়ে যাবে। তাহলে আমি এখানে অ্যাসিডকেও নষ্ট করতে পারলাম, ক্ষারকেও নষ্ট করতে পারলাম, তাই না? রাইট? তার মানে আমি নিজে অ্যাসিডও না, ক্ষারও না। বুঝা গেছে না? একটা মোটামুটি আইডিয়া তোমরা পাইলা নিউট্রাল লিপিড। ওকে, তো এখানে একটু খেয়াল করে দেখো, সেই যে জিনিসটা তোমাদের বইয়ে আছে, আমি কিন্তু সেই জিনিসটা দেখানোর চেষ্টা করছি। এই দেখো একটা গ্লিসারলের বড় বড় অণু, এবং এখানে কি আছে? 3টা ফ্যাটি অ্যাসিড আছে, 1 2 3। তারা আলটিমেটলি যুক্ত হয়ে 3টা পানির অণু বের করবে, এরকম ভাবে এস্টার লিঙ্কেজ তৈরি করে একটা বড় ফ্যাটি অ্যাসিড তৈরি করলো। ওকে, ঠিক আছে। সো এখানে মোটামুটি আমরা বুঝলাম এস্টার লিঙ্কেজ কি, আমরা নিশ্চয়ই বুঝতে পারতেছি, তাই না? সি ডাবল বন্ড ও, বন্ড ও, না? এটা আমাদের এস্টার লিঙ্কেজ, এটা আলাদা করে বলার বলার কিছুই নাই। হ্যাঁ, আচ্ছা, এবার চলে আসো ভাই এই চর্বি এবং তেল, এদের মধ্যে মেইন কি কি পার্থক্য আছে। এটা আমাদের রিটেনের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা আমাদের এইচএসসি রিটেনের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। একটু মনোযোগ দিয়ে আমাদের পড়তে হবে। চর্বি বা ফ্যাট কি হয়? নর্মালি লম্বা শিকল দিয়ে, হ্যাঁ, ফ্যাটি অ্যাসিডের লম্বা শিকল দিয়ে তৈরি হয়, বাট তেলটা হচ্ছে নর্মালি খাটো শিকল দিয়ে তৈরি হইতে পারে। হুম, আচ্ছা, চর্বিতে মেনলি সম্পৃক্ত বা স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড অনেক বেশি থাকে, যেমন ধরো লরিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড, এটার ব্যাখ্যা আমরা দেখছি। আর তেলে হচ্ছে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডটা বেশি থাকে, যেমন অলিক অ্যাসিড, লিনোলিক অ্যাসিড, এটা কিন্তু আমরা দেখে ফেলছি। ওকে, একটু মাথায় রাখবা। আচ্ছা, কক্ষ তাপমাত্রা, আসলে কক্ষ তাপমাত্রা বলাটা ঠিক হয় নাই, তোমাদের বইয়ে ভাবে লেখা যদিও। তোমরা রাখবে এটাকে সাধারণ তাপমাত্রা। হুম,
সাধারণ তাপমাত্রা, এইভাবে তুমি লিখতে পারো, সাধারণ তাপমাত্রায়। মানে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চর্বি কখনোই তরল থাকবে না, সে হয় কঠিন হবে অথবা অর্ধ কঠিন হবে। তেলটা কিন্তু তরল থাকে। হুম। চর্বি গলনাঙ্ক কিন্তু অনেক বেশি হয়, প্রায় 70 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তেলের গলনাঙ্কটা বেশ কম হয়, 5 ডিগ্রি কাছাকাছি মাত্র। এক্সাম্পল কি দেখো, চর্বির এক্সাম্পল গুলো একটু মজাদার। হ্যাঁ, সেটা কি? এখানে দেখো, পাম অয়েল, হ্যাঁ, তারপর ধরো হচ্ছে নারিকেল অয়েল, নারিকেল তেল, মাছের তেল। নামের মধ্যে তেল বা অয়েল আছে, বাট এরা কিন্তু তেল না, এটা কেমিক্যালি কিন্তু চর্বি। ঠিক আছে, মাখন, ঘি, এগুলো তো কোয়াইট অবভিয়াস কথা, নাম শুনলেই বোঝা যায়। বাট যাদের নামের শেষে তেল আছে সবাই কিন্তু তেল না। যেমন পাম অয়েল, তাই না, আমরা মাঝে মাঝে সয়াবিন অয়েলের বিকল্প হিসেবে খাই, তাই না? মাছের থেকে যে তেলটা পাওয়া যায়, আবার নারিকেলের তেলটা, রাইট? আর ভোজ্য যেসব তেল আছে, সরিষার তেল, সয়াবিনের তেল, বাদাম থেকে তৈরি করা তেল, সূর্যমুখীর তেল, এগুলো সবাই হচ্ছে আসলে তেল বা অয়েল। আচ্ছা, চর্বি এবং তেলের কাজ কি বলতো? এই কাজটা আমরা অনেকক্ষণ ধরে পড়তেছি ভাই। সঞ্চিত খাদ্য হিসেবে কাজ করবে, অঙ্কুরোদ্গমকালে শক্তি সরবরাহ করবে, রাইট? নতুন করে পড়ার কিছু নাই। এগুলা কিন্তু আমরা ব্যাখ্যা করেই পড়ে ফেলছি ভাই। স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, তাই না? ডাবল বন্ড যদি না থাকে, দ্বিবন্ধন না থাকলে স্যাচুরেটেড। যেমন পামিটিক অ্যাসিড 15টা কার্বন, স্টিয়ারিক অ্যাসিড, হ্যাঁ, 17টা কার্বন। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তারপর এখানে দেখো, স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড গুলা কিন্তু আমাদের জন্য বেশ ক্ষতিকারক, তাই না? আমরা যদি বেশি খেয়ে ফেলি তাহলে এটা আমাদের ক্ষতি করতে পারে। কিরকম ভাবে দেখো, এই স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড গুলো আর্টারি গাত্রে বা ধমনীর গায়ে জমা হয়ে হয়ে সেই জায়গার রক্ত চলাচলকে বাধাগ্রস্ত করে। কিরকম ভাবে? এই ধরো আমাদের একটা ধমনী আছে, হ্যাঁ, এই ধমনীর গায়ে কি জমা হচ্ছে? আস্তে আস্তে করে ফ্যাটি অ্যাসিড গুলো জমা হচ্ছে। হ্যাঁ, এই ফ্যাটি অ্যাসিড গুলো জমা হচ্ছে, এই ফ্যাটি অ্যাসিড গুলো জমা হচ্ছে, তাহলে দেখছো এই জায়গাটা কি আস্তে আস্তে কমে গেল না? কমে গেল। তাহলে আমাদের এখানে কি হবে? রক্তের চলাচলটা কিন্তু বাধাগ্রস্ত হবে। ঠিক আছে, আগে এই সমস্ত জায়গা দিয়ে রক্ত চলাচল করতে পারতো, এখন কিন্তু করতে পারবে না। এভাবে কিন্তু হৃদরোগ গুলা তৈরি হয়, তাই না? তোমরা হার্ট অ্যাটাকের কথা কিন্তু শুনছো, একদম কমনলি হয়। হার্ট অ্যাটাক আবার স্ট্রোক বলা যায় না, যদিও পাতি কথা আমরা স্ট্রোক হিসেবে চিনি, এটা কিন্তু ভুল। আনস্যাচুরেটেড এর মধ্যে কে কে আছে দেখো, যেখানে আমাদের এক বা একাধিক ডাবল বন্ড থাকে সেটা হচ্ছে আনস্যাচুরেটেড। একটা হচ্ছে লিনোলিক অ্যাসিড, লিনোলিক অ্যাসিড, এবং আরেকটা কি বলতো, লিনোলেনিক অ্যাসিড। যেটা আমি বলছিলাম, যে যেটার নাম বড় সেখানে ডাবল বন্ড বেশি থাকে, 3, 6, 9। যেটার নাম ছোট সেখানে কম থাকে, 6, 9, রাইট? তাহলে লিনোলিক হয়ে যাবে ওমেগা 3, লিনোলেনিক হয়ে যাবে ওমেগা 6। এটা মাথায় রাখবা। এই যে সংকেতগুলো এখানে দেখছো, হাইড্রোজেন কিন্তু কাউন্টিং করে ওরা দেখাই দিছে। আমি মনে হয় পার্টটা ভুলে গেছি, মিস করে গেছি। আচ্ছা, এবার চলে আসো আমরা একটু এখানে হাইড্রোজেন গুলোকে কাউন্ট করে দেখি না, হাইড্রোজেন গুলোকে আমরা একটু কাউন্ট করে দেখি। আচ্ছা, এখন এখানে মনে হয় কি আমি কোনো ভুল করছিলাম? হ্যাঁ, মনে হয় ভুল করছি। যেটা হচ্ছে, এখানে তো 17টা কার্বন থাকবে, তাই না? আমি তো 15টা কার্বন দিয়ে দেখাইছি। এটা আমার একটা ভুল হয়েছে। So, আমি এটা একটু কারেকশন করে নিচ্ছি। ওকে, কারেকশন করা সিম্পল হবে, সমস্যা নাই। জাস্ট এখানে কি করবা, কার্বন দুটো অ্যাড করে দিবা, তাই না? আমি তো এখানে 15টা কার্বন রাখছিলাম না, রাইট? 10, 11, 12, 13, 14, 15, তাই তো? এই ধরো 16 নাম্বার কার্বন, এই ধরো 17 নাম্বার কার্বন। আর এই হচ্ছে আমাদের কার্যকরী মূলকটা, তাই না? এই হচ্ছে আমাদের কার্যকরী মূলকটা। সেম কাজটা আমরা এখানেও করব। সেম কাজটা আমরা এখানেও করব। 15টা কার্বন ছিল, এই হচ্ছে 16 নাম্বার কার্বন, এই 17 নাম্বার কার্বন, এই হচ্ছে এভাবে সেটা তৈরি করলো 17টা কার্বন। ওকে, তাহলে এখন মনে হয় কোনো ডাউট নাই, এটা আমার ভুল ছিল আসলে। 15টা হবে না, 17টা হবে। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, এবার আমরা একটু হাইড্রোজেন গোনার চেষ্টা করি। সো আমরা কি লিখছিলাম বলতো? আর মানে কি ছিল? CnH2n+1 এরকম। এবং আমরা কি করছিলাম, যখন স্যাচুরেটেড পড়তেছিলাম তখন এন এর জায়গায় আমরা কত বসাইছিলাম বলতো? আমরা বসাইছিলাম হচ্ছে 17। তখন এই 2n+1 কত হয়ে যেত বলতো? 35 হয়ে যেত, তাই না? 35 হয়ে যেত। এবার বোঝো, আমি যখন ডাবল বন্ড তৈরি করে ফেলবো, সেখানে কি হবে বলতো? ডাবল বন্ডের কার্বন গুলা থেকে একটা একটা করে মোট 2টা হাইড্রোজেন কমে যাবে। যেমন এখানে তুমি যদি চিন্তা করে দেখো, 6 নাম্বার এবং 7 নাম্বার কার্বনে কিন্তু ডাবল বন্ড তৈরি হয়েছে। তাহলে এই দুটা কার্বন যদি ডাবল বন্ড তৈরি করতে চায়, একটা করে হোক হাত তার অ্যাভেলেবল করতে হবে না ভাই, বলতো? একটা করে করে হাত তার অ্যাভেলেবল করতে হবে। তার জন্য কি হবে বলতো? একটা করে হাইড্রোজেন বের হবে। তাহলে 6 নাম্বার কার্বন থেকে একটা হাইড্রোজেন বের হয়ে যাবে, 7 নাম্বার কার্বন থেকে একটা হাইড্রোজেন বের হয়ে যাবে। ঠিক একই লজিক, 9 নাম্বার কার্বন থেকে হাইড্রোজেন বের হয়ে যাবে, 10 নাম্বার কার্বন থেকে হাইড্রোজেন বের হয়ে যাবে। তাহলে টোটাল দুটা বন্ধনের জন্য মোট 4টা হাইড্রোজেন বের হয়ে যায়। তাহলে আমি যদি এখানে চিন্তা করি, 4টা হাইড্রোজেন এই ক্ষেত্রে বিয়োগ হয়ে যাবে। তাহলে হাইড্রোজেন কতগুলো হয়ে যায় বলতো? হাইড্রোজেন হয়ে যায় 31টা, তাই তো? এরকম বিষয়টা। আর কার্যকরী মূলক তো বসাবাই। তাহলে বিষয়টা কিরকম আসলো? C17H31 COOH, এটা হচ্ছে লিনোলিক অ্যাসিড। তাহলে লিনোলেনিক অ্যাসিডের ক্ষেত্রে কি হবে? 3টা বন্ধন থেকে মোট 6টা হাইড্রোজেন বের হয়ে যাবে। তাহলে এখানে হাইড্রোজেন হবে কয়টা বলতো? 29টা। 29টা হয়ে যাবে।
29টা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা কি ক্যালকুলেশনটা কি বুঝতে পারছি বলো তো? তা আমি জাস্ট এখানে এমনি অ্যাড করে দিছি ক্যালকুলেশনটা, যাতে তুমি সহজেই বুঝতে পারো। হুম। আচ্ছা, এবার কি বলছে দেখো, আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের ক্ষেত্রে হৃদরোগের কোনো ঝুঁকি থাকে না। হুম। তারপরে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডটা আমাদের হৃদরোগের ঝুঁকিটা বৃদ্ধি করে, আনস্যাচুরেটেডটা হচ্ছে হ্রাস করে। ওই যে লো ডেনসিটি লিপো, আচ্ছা এটা তো এখনো পড়ো নাই, আমি বলবো একটু পরে, কোনো সমস্যা নাই। এখন এখানে আরেকটা কথা কি বলছিলাম, এই যে আনস্যাচুরেটেড আনস্যাচুরেটেড যে ফ্যাটি অ্যাসিড গুলো আছে, লিনোলিক এবং লিনোলেনিক, হ্যাঁ, লিনোলিক এবং লিনোলেনিক, এদেরকে আমরা কি বলতেছি, আবশ্যকীয় বা অত্যাবশ্যকীয় বা এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড। কেন? কারণ আমাদের বডিতে এগুলো তৈরি হয় না, তাই বাইরে খাদ্যের সাথে সাথে এটা গ্রহণ করতে হয়। এখন যদি প্রশ্ন হয় কেন আমাদের বডিতে এটা তৈরি হইতে পারতেছে না, কারণ দেখো, মানুষ এবং অন্যান্য স্তন্যপায়ী প্রাণীরা হচ্ছে নবম কার্বনের পর কোনো ডাবল বন্ড তৈরি করতে পারে না। 9 নাম্বার কার্বনের পরে ডাবল বন্ড তৈরি করতে পারে না। এটা একটু ইম্পর্টেন্ট। এখন তোমাদের মনে অবশ্যই প্রশ্ন জাগতে পারে, ভাই আমাদের তো এখানে আমি দেখতেছিলাম কি 3 নাম্বার আর 6 নাম্বার কার্বন, তাই না? 3 6 9 আর 6 9 সব জায়গায় তো আমাদের 9-এর আগেই তৈরি হয়ে গেছে, তাই না? লিনোলিক, কথা কি বুঝতে পারছো? লিনোলিকে কি হয়েছে, 6 নাম্বারে তৈরি হয়ে গেছে। লিনোলেনিকে হচ্ছে 3 নাম্বারে তৈরি হয়েছে। একটু দেখো, একটু আবার একটু খেয়াল করো। হ্যাঁ, দেখো, লিনোলিকে হচ্ছে 6 নাম্বারে তৈরি হয়ে গেছে, আর লিনোলেনিকে কি হয়েছে, 9 নাম্বারে মানে 3 নাম্বারই তৈরি হয়ে গেছে, তাই না? তাহলে আমার এখানে 9 নাম্বার ওই কথাটা বলার আসলে লজিকটা কি আসলো, একটু মাথায় রাখবা। এখানে যে বলছে নবম কার্বনের পর, সেটা কিন্তু আসলে কার্যকরী মূলক থেকে গণনা করে বলছে। তাহলে এখানে একটু আমি জানি তোমাদের কনফিউশন লাগতে পারে, জাস্ট মাথায় রাখবা, নর্মালি ইউপ্যাক নিয়মে, কেমিস্ট্রি নিয়মে আমরা কিন্তু কার্যকরী মূলক থেকেই কাউন্টিং শুরু করি। যদি আমরা ওমেগা ক্লাসিফিকেশনে উল্টা দিক থেকে কাউন্টিং করি, ওমেগা ক্লাসিফিকেশন একটা এক্সেপশন। তাহলে এবার একটু বোঝো 9 নাম্বার কার্বনটা কিভাবে আসছে। এইটা আমাদের সেই 1 নাম্বার কার্বনটা, বুঝছো? তাহলে এইটা হবে 2, এটা 3, এটা 4, 5, 6, 7, 8, 9। ওকে। তো আমাদের কি বলা হয়েছে, এই যে 9 নাম্বার কার্বনের পরে আমাদের বডি কখনোই ডাবল বন্ড তৈরি করতে পারে না। ঠিক আছে, এই বিষয়টা হচ্ছে এরকম। এই যে 9 নাম্বার যে কার্বনটা আছে, তুমি যদি এদিক থেকে কাউন্টিং করে আসো, তাহলে এরপরে আমাদের বডি আপনা আপনি ডাবল বন্ড তৈরি করতে পারে না। ওকে, এখানে দেখো যে এটা যদি 1 হয়, 2 3 4 5 6 7 8 9। এটা আমাদের সেই 9 নাম্বার কার্বন। ওকে, যেহেতু এখানে ডাবল বন্ড আমাদের বডি তৈরি করতে পারে না, বা ডাবল বন্ড যুক্ত যৌগ তো দরকার, এই জন্য সেটা কিন্তু ডায়েটের মাধ্যমে বা খাবারের মাধ্যমে গ্রহণ করতে হয়। কথা কি বোঝা গেছে? এই জিনিসটা এখানে উল্লেখ করা হয়েছে। দেখো, এখানে কিন্তু আমি স্ট্রাকচার গুলো এঁকে রাখছি কার্বন সহকারে, তাই না? স্টিয়ারিক অ্যাসিড আমরা তো দেখছি। এবং তুমি যদি লিনোলিক অ্যাসিডটা দেখো, লিনোলিক অ্যাসিডটা কি ছিল বলতো, এই যে 6 9, তাই না? দেখো, তুমি যদি উল্টা দিক থেকে গোনো, এটা আমাদের সেই COOH, তার উল্টা দিকে কি আছে, এই কার্বনটা, তাহলে এটা 1, এটা 2 3 4 5, এই দেখো 6 নাম্বারে কার্বন সাথে সাথে যুক্ত, এবং এই দেখো 9 নাম্বারে কার্বন 10-এর সাথে যুক্ত, তাই না? তাহলে 6 9 কাহিনী বুঝতে পারছো? ওকে, তোমাদের একটু দেখাই দিলাম। এরপর চলে আসো ভাই, সিস এবং ট্রান্স ফ্যাটি অ্যাসিড। সিস এবং ট্রান্স ফ্যাটি অ্যাসিড, এটা মানে কি? সিস মানে হচ্ছে সেম ডিরেকশন, ট্রান্স মানে হচ্ছে অপোজিট ডিরেকশন। এটা দিয়ে কি বোঝায়? সো আমরা যদি এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি, তুমি যদি এখান থেকে ফিগারটা দেখো, হ্যাঁ, তাহলে একটু সহজে বুঝতে পারবা। তো আমি এখানে তো হচ্ছে হাইড্রোজেন গুলাকে দেখাই নাই, তাই না? যদি দেখাইতাম তাহলে তুমি সহজে বুঝতে পারতা। তো আমি যদি একটু শর্টে আবার একটু বলার চেষ্টা করি কিভাবে জিনিসটা হয়। দেখো, তো নর্মালি আমি যদি একটা চেইন চিন্তা করি এরকম, হ্যাঁ, এইভাবে চিন্তা করো। ধরো হচ্ছে এটা, এখানে সব কি আছে, সিঙ্গেল বন্ড আছে। 4টা কার্বন দিয়ে বুঝাই, তাহলে বুঝতে পারবা। এখানে তুমি চিন্তা করো সব জায়গায় কি আছে বলো তো, সিঙ্গেল বন্ড আছে। আর এটার অনেক পরে হচ্ছে আমাদের কার্যকরী মূলকটা COOH, তাই না? তাহলে বলো, এই যে যে ফাঁকা হাতগুলো আমি আঁকলাম, এখানে কি আছে? নিশ্চয়ই হাইড্রোজেন গুলো আছে, তাই না? এখানে নিশ্চয়ই কি আছে বলো তো, হাইড্রোজেন গুলো আছে। সো এইটা কিন্তু আমাদের কখনোই হচ্ছে সিস ট্রান্সফার ক্লাসিফিকেশনে আসবে না। তাই তো, সেম ডিরেকশন অপোজিট ডিরেকশন, এটা কখনোই সেই ক্লাসিফিকেশনে আসবে না। আসবে কোনটা বলো তো? আসবে হচ্ছে মেনলি আমাদের ওই যে আনস্যাচুরেটেড গুলা, ঠিক আছে, ডাবল বন্ড যুক্ত গুলা, সেগুলো আসবে। ওকে, কিরকম বিষয়টা ধরলাম, আমাদের এখানে কি আছে, আমাদের ধরলাম হচ্ছে এখানে এই কার্বনের মাঝখানে একটা ডাবল বন্ড আছে, শেষ। এই কার্বনের মাঝখানে কি আছে বলতো, ডাবল বন্ড আছে। ওকে, তাহলে তুমি চিন্তা করো এখন ফাঁকা হাত, তাই তো? দেখতে পারছো এই দুটা কার্বনে কিন্তু ফাঁকা হাত একটা করে কমে গেছে, তাই না? এই দুটা কার্বনে ফাঁকা হাত একটা করে কমে গেছে। তাহলে যদি চিন্তা করো, এই ফাঁকা হাতে যে হাইড্রোজেন গুলো বসবে, তারা যদি একই ডিরেকশনে থাকে, তাহলে সেটা হয়ে যাবে সিস। সেটা কি হয়ে যাবে বলতো, সিস। সিস ফ্যাটি অ্যাসিড, বুঝতে পারছো? আর তারা যদি অপোজিট ডিরেকশনে থাকে, তাহলে সেটা কি হয়ে যাবে বলতো, ট্রান্স ফ্যাটি অ্যাসিড।
একটা তো উপরে আছে, আরেকটা ধরলাম কি নিচে আছে, আরেকটা ধরলাম কি নিচে আছে। তাহলে কি হয়ে যাবে? ট্রান্স ফ্যাটি অ্যাসিড। ওকে, সিস এবং ট্রান্স মাথায় রাখো। যদিও আমরা যদি আমাদের বইটার দিকে একটু খেয়াল করে দেখি, বইয়ের ভিতরে হয়তো এই কথাটা একটু ভুল দেওয়া আছে। দেখো, এই যে আমাদের লিনোলিক অ্যাসিড, আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, এখানে দেখো হাইড্রোজেন গুলো অপোজিট দিকে দেওয়া আছে, মানে ট্রান্স দেওয়া, আবার এখানে দেখো হাইড্রোজেন গুলো সেম ডিরেকশনে দেওয়া আছে, সিস দেওয়া। তো নর্মালি ট্রান্স কিন্তু এখানে লিনোলিক অ্যাসিডে পাওয়া যায় না, so এটা কিন্তু ভুল দেওয়া, বুঝছো? তো লিনোলিক, লিনোলেনিক যেগুলো হচ্ছে অত্যাবশ্যকীয়, সেগুলোতে নর্মালি হচ্ছে আমাদের সিস ফ্যাটি অ্যাসিড হয়ে থাকে। হ্যাঁ, সিস কার্বন গুলো পাওয়া যায়। তো কেন ট্রান্স পাওয়া যায় না? কারণ ট্রান্স কিন্তু আমাদের জন্য ক্ষতিকারক। হ্যাঁ, ট্রান্স গুলা কিন্তু আমাদের জন্য ভালো না। এরকম বিষয়টা। দেখো এখানে কি বলছে, যে কথাগুলো বলছে, একই দিকে যদি থাকে তাহলে সেটা সিস, একটি অপরটি উল্টো দিকে থাকলে সেটা হয়ে যাবে কি ট্রান্স, তাই না? এরকম সিস ফ্যাটি অ্যাসিড গুলো আমাদের জন্য উপকারী এবং ট্রান্স ফ্যাটি অ্যাসিড গুলো আমাদের জন্য ক্ষতিকর। ওকে, আচ্ছা। এবং এখানে ওমেগা 6 ওমেগা 3 কিন্তু কাহিনীগুলো বলছে, অবশ্যই আমরা আশা করি এটা বুঝতে পারছি, এটা আলাদা করে পড়ার কিছু নাই। এবার চলে আসো ভাই মোম, তাই না? মোমে আমরা কি বলতেছিলাম, এখানে কিন্তু ওই ট্রাইহাইড্রিক অ্যালকোহলটা থাকবে না, এখানে কি থাকবে? মনোহাইড্রিক অ্যালকোহলটা থাকবে, মানে একটা OH আছে এরকম অণুগুলা এখানে বিদ্যমান থাকবে। ওকে, আচ্ছা। তো এখানে একটু খেয়াল করে দেখো, মোমে কতগুলা কার্বন থাকতে পারে? এমসিকিউ পড়া 24 থেকে 36টা কার্বন থাকতে পারে। এর মধ্যে প্রায় অর্ধেক হয় হচ্ছে তোমার অ্যালকোহল, এবং বাকি অর্ধেক হয় তোমার ফ্যাটি অ্যাসিড। দেখো এখানে পরিসরটা একটু খেয়াল করে দেখো, ফ্যাটি অ্যাসিড হচ্ছে কি 14 থেকে 36টা, এবং অ্যালকোহল হচ্ছে তোমার 16 থেকে 36টা। আলটিমেটলি এটা তুমি মধ্যবর্তী মানই চিন্তা করতে পারো, তাই না? 36 অর্ধেক তো 18, তাই না? এটা কিন্তু দেখছো 18-র মধ্যে আছে, বা কম বেশি হইতে পারে, জাস্ট আমি এমনি একটা ইনস্ট্যান্সের জন্য বললাম। হ্যাঁ, কম বেশি হইতে পারে, জাস্ট মাথায় রাখো 36টাকে এক্সিড করবে না। আচ্ছা, এবার আসো হচ্ছে সাধারণ তাপমাত্রায় মোম তো কঠিন থাকবে, এবং মৌচাকে তো অবশ্যই মোম পাওয়া যাবে, এগুলো আমরা জানি। আচ্ছা, এবার দেখো মোমের মধ্যে মেনলি কি হয় বলতো? মেনলি এখানে আমরা সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডটাই কমনলি পেয়ে থাকি। কারণ কি বলতো, এখানে ডাবল বন্ড থাকে না, ঠিক আছে? এই জন্য সেটা কি হবে, রাসায়নিকভাবে বেশ নিষ্ক্রিয় হবে। তোমরা অ্যালকেন পড়ার সময় নিশ্চয়ই পড়ছিলা, অ্যালকেন গুলো কি হয়? প্যারাফিন বলতে পারি, কারণ তারা রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। কেন? কারণ অ্যালকেনের মধ্যে কার্বন কার্বন একক বন্ধন থাকে, দ্বিবন্ধন থাকে না। ওকে, তো বিষয়টা কিন্তু একই রকম ব্যাখ্যা, যেহেতু এখানে ডাবল বন্ড থাকে না, সব সিঙ্গেল বন্ড, একক বন্ধন, তাই এরা হচ্ছে সহজে বিক্রিয়া করে না। যেহেতু এখানে আমাদের হাইড্রোকার্বন চেইনে কোনো ডাবল বন্ড নাই, তাই এই ক্ষেত্রে আমরা ফ্যাটি অ্যাসিডটাকে কি বলবো বলতো? সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড বলবো। আমাদের বইয়ের ভিতরে একটা মিসলিডিং কথা বলা আছে, আমাদের বইয়ের ভিতরে কি বলা আছে? মোমটা হচ্ছে একটা অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। এই কথাটা অবশ্যই 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 ভুল। হ্যাঁ, অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড ঠিক না, সম্পৃক্তটা ঠিক হবে। একটু কারেকশন করে নিও। আচ্ছা, এটার কাজ কি বলতো? এই যে প্রতিরোধক কিউটিকলের কথা আমরা পড়ছিলাম না, সেই কিউটিকল কিন্তু অনেকটা প্রতিরোধক হিসেবে কাজ করে, তাই না? এটা প্রস্বেদনকে প্রতিরোধ করে, এরকম। তারপর দেখছে প্রতিরোধক স্তর হিসেবে কাজ করে। হ্যাঁ, তারপর দেখো যে কিউটিন সুবেরিনের কথা হয়তো আমরা আগে থেকে জানি, মোমবাতি তৈরি করা যায় প্রসাধন শিল্প, মানে মেকআপ ইন্ডাস্ট্রি, তাই না? কসমেটিক ইন্ডাস্ট্রি, এই যে লিপস্টিক তৈরিতে কিন্তু মোম ইউজ হয়। আচ্ছা, এরপর চলে আসো ভাই যৌগিক লিপিড, যাদেরকে আদ্র বিশ্লেষণ করলে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল ছাড়াও এখানে একটা নন লিপিড অংশ পাওয়া যাবে, তাই না? এরকম বিষয়টা, সেটা হচ্ছে মেনলি যৌগিক লিপিড। দেখো লেখা আছে, যে লিপিড সরল লিপিডের সাথে কিছু জৈব অজৈব পদার্থ সংমিশ্রণ করে তৈরি করা যায় তারা হচ্ছে যৌগিক লিপিড। কত রকমের যৌগিক লিপিড থাকা সম্ভব বলতো? 4 রকম পাওয়া যেতে পারে নর্মালি। হ্যাঁ, ফসফোলিপিড, গ্লাইকোলিপিড, সালফোলিপিড এবং লিপোপ্রোটিন। এত কিছু মানে বাই হার্ট পড়ার দরকার নেই, জাস্ট একটু জানো। ফসফোলিপিড মানে কি বলতো? ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল ছাড়াও এখানে ফসফরিক অ্যাসিড পাওয়া যাবে, অথবা ফসফেটটা পাওয়া যাবে। হ্যাঁ, ফসফেট পাওয়া যাবে। ওকে, একটু মাথায় রাখবা। উদাহরণের মধ্যে কি আছে বলো? লেসিথিন, সেফালিন এবং প্লাজমালোচেন। ওকে, লেসিথিনটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ফসফোলিপিডের মধ্যে সবচেয়ে জটিল। এবং আরেকটা যৌগ আছে ফসফাটাইডিক অ্যাসিড। হ্যাঁ, ফসফাটাইডিক অ্যাসিড, এটা হচ্ছে আসলে এটা সরল উপাদান। হ্যাঁ, জাস্ট একটু মাথায় রাখো, তোমাদের বইয়ে লেখা। ফসফোলিপিড মেইনলি কই পাওয়া যায় বলতো? সেল মেমব্রেন বা কোষ ঝিল্লির আবরণীতে হচ্ছে দ্বিস্তরী আকারে পাওয়া যায়। মাইটোকন্ড্রিয়া, টনোপ্লাস্ট এগুলো দেখতে পারো, এইসব জায়গায় হচ্ছে আমরা পাইতে পারি। এখানে লিপোপ্রোটিনও পাওয়া যাবে, ফসফোলিপিডও পাওয়া যাবে। কাজ কি দেখো, যে ঝিল্লির গাঠনিক উপাদান হিসেবে কাজ করে, সে আয়ন বাহক বা আয়ন ক্যারিয়ার হিসেবে কাজ করতে পারে। আয়ন ক্যারিয়ার বলতে কি বোঝায় আমরা চ্যাপ্টার নাম্বার 9, হ্যাঁ, শারীরতত্ত্বে পড়বো। আচ্ছা, এনজাইমের প্রস্থেটিক গ্রুপ হিসেবে কাজ করতে পারে, এনজাইমটা আমরা পড়বো, সমস্যা নাই। রক্ত জমাটবদ্ধকরণে সেটা হেল্প করে।
তোমরা যদি মেডিকেলে আসো ভাইয়া, তোমরা ফিজিওলজিতে হচ্ছে এই এক্সট্রিনজিক পাথওয়ে, ইন্ট্রিনজিক পাথওয়ে সেখানে পড়বা। তো সেখানে হচ্ছে টিস্যু ফসফোলিপিড তোমরা মেনশন পাবা। এই টিস্যু ফসফোলিপিড হচ্ছে ক্লটিং ফ্যাক্টর গুলোকে অ্যাক্টিভেট করে করার কাজে অনেক বেশি হেল্প করে। আচ্ছা, তারপর দেখো কোষের ভেদ্যতা বা পারমিয়াবিলিটি এবং পরিবহন প্রক্রিয়াটাকে সে নিয়ন্ত্রণ করে, একটু মাথায় রাখো আর কি। ঠিক আছে, আর কি বলো এখানে? আচ্ছা ঠিক আছে, এটা বাদ দাও। উদ্ভিজ্জ তেলে ফসফোলিপিড পাওয়া যায়, এটা না পড়লে চলে। আচ্ছা, এবার আসো ভাই, গ্লাইকোলিপিড মেইনলি কই পাওয়া যায় বলো তো? ক্লোরোপ্লাস্টের মেমব্রেনে পাওয়া যায়। আমরা হয়তো পড়ছিলাম, মনে আছে হয়তো, যে আমরা যখন পড়তেছিলাম যে ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিডের কথাটা পড়তেছিলাম, সেখানে কি দেখছিলাম যে আমাদের ক্লোরোপ্লাস্টের মেমব্রেনের বাইরে ফসফোলিপিড পাওয়া যায় না, বরঞ্চ সেখানে পাওয়া যায় গ্লাইকোসিল গ্লিসারাইড। তোমাদের কি মনে আছে? ক্লোরোপ্লাস্টের মেমব্রেনের বাইরে ফসফোলিপিডের পরিবর্তে কি পাওয়া যাচ্ছিল? গ্লাইকোসিল, গ্লাইকোসিল গ্লিসারাইড। এখন এই গ্লাইকোসিল গ্লিসারাইড হচ্ছে এক ধরনের গ্লাইকোলিপিড। ওকে, তাহলে আমরা একটা মেনশন পাইলাম গ্লাইকোলিপিডের। গ্লাইকোলিপিড বলতে আসলে কি বোঝায় বলতো? এই ফ্যাটি অ্যাসিড গ্লিসারলের সাথে যদি আমাদের একটা কার্বোহাইড্রেট অণু থাকে, তাই না? সেটা তো আমরা হচ্ছে গত লেকচারে পড়ছিলাম। গ্লাইকো বা মিউকো বলতে তুমি কি বুঝবা? কার্বোহাইড্রেট বুঝবা। ওকে, যে কার্বোহাইড্রেট যুক্ত থাকলে সেটা হয়ে যাবে কি? গ্লাইকোলিপিড। এখন এখানে মেনলি তোমার হচ্ছে কার্বোহাইড্রেট হিসেবে গ্যালাক্টোজ থাকতে পারে, গ্লুকোজ থাকতে পারে, তাই না? গ্যালাক্টোজ থাকলে গ্যালাক্টোলিপিড বলবো, এটা খুব একটা কঠিন কিছু না। আচ্ছা ঠিক আছে, এবার দেখো ফটোসিনথেটিক অঙ্গ মানে ক্লোরোপ্লাস্ট ওইসব কথা বলতেছে, সেখানে ফসফোলিপিডের চাইতে গ্লাইকোলিপিড বেশি, এগুলো আমরা জানি। সূর্যমুখী এবং তুলার বীজে কি পাওয়া যাবে বলতো? গ্লাইকোলিপিড পাওয়া যেতে পারে। এবং এটা আমরা গতদিন পড়ছিলাম, সেটা কি? আমরা পড়ছিলাম কি? গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিড। হ্যাঁ, গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিড, এটার কম্বিনেশনকে আমরা গ্লাইকোক্যালিক্স বলতাম। এটা হচ্ছে মেমব্রেন কার্বোহাইড্রেট। তোমাদের কি মনে আছে? মেমব্রেন কার্বোহাইড্রেট, এটা মনে হয় আমি গতদিন তোমাদের বলছিলাম, তাই না? অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, তোমরা একটু নোট ডাউন করে ফেলো। মেমব্রেন কার্বোহাইড্রেট। ঠিক আছে। আচ্ছা, এটা কাজ কি বলতো? এটা মেইনলি হচ্ছে ফটোসিনথেটিক অঙ্গাণু গঠন মানে ক্লোরোপ্লাস্ট গঠনে সহায়তা করে, এবং ফটোসিনথেসিস প্রক্রিয়ার সাথে এটা কিন্তু জড়িত, তাই না? আলোক শোষণ করার কাজেও কিন্তু এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সালফোলিপিড মানে কি? সালফার থাকবে, কোয়াইট অবভিয়াস কথা। এটা মেইনলি ক্লোরোপ্লাস্টেই পাওয়া যায়, অন্য কোথাও পাওয়া যায় না। এটাও সালোক সংশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আচ্ছা, লিপোপ্রোটিন। লিপোপ্রোটিন মানে কি? লিপিড এবং প্রোটিনের সমন্বয়ে যে যৌগ তৈরি হয়, তাই না? এটাকে আমরা কনজুগেটেড প্রোটিনের মধ্যে চিন্তা করতে পারি, আবার এটাকে আমরা কনজুগেটেড লিপিডের মধ্যেও চিন্তা করতে পারি। ঠিক আছে। আচ্ছা, এখন এখানে খেয়াল করে দেখো, এই লিপোপ্রোটিনের লিপিড অংশটা নর্মালি কি হবে? কোলেস্টেরল হবে, তাই না? কোলেস্টেরল কি আমরা একটু পরেই দেখবো, একটা স্টেরল যৌগ। যাই হোক, এটা মিললে কই পাওয়া যায়? মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টেই লিপোপ্রোটিনটা অনেক বেশি পাওয়া যায়। হ্যাঁ, কোষীয় অঙ্গাণু মানে মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্ট গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের সাথেও এটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে, জড়িত আছে। কিভাবে জড়িত আছে আমরা চ্যাপ্টার 9 আবার শিখবো, কোনো সমস্যা নাই। এরপর চলে আসো ভাই, উদ্ভূত বা উৎপাদিত লিপিড। সরল এবং যৌগিক লিপিড থেকে আমি যা তৈরি করতে পারি। নর্মালি কি বলছে দেখো বইয়ের ভেতরে? যৌগিক লিপিডের আদ্র বিশ্লেষণ থেকে যেসব লিপিড আমি তৈরি করতে পারি তারাই কি? তারাই হচ্ছে উদ্ভূত লিপিড। এখন উদ্ভূত লিপিডের মধ্যে মেনলি কি থাকে বলতো? আমাদের সিলেবাসে, আমাদের বইয়ের ভিতরে টার্পিনয়েডের লিপিডের কথাই মেনলি আলোচনা করা আছে। হ্যাঁ, তো উদ্ভূত লিপিড আবার অনেকগুলো ক্যাটাগরির হয়, আমাদের সিলেবাসে শুধুমাত্র একটা ক্যাটাগরি বলা আছে, টার্পিনয়েড লিপিড। টার্পিনয়েড লিপিড মানে কি? যেখানে হচ্ছে এরকম ভাবে একটা গ্রুপ থাকে। এই গ্রুপটাকে আমরা কি বলি বলতো? আইসোপ্রিন গ্রুপ। আইসোপ্রিন গ্রুপ। ওকে, আইসোপ্রিন গ্রুপ। তাহলে তুমি যদি একটু এখানে খেয়াল করে দেখো, ওকে, আমরা কি বলতেছি? টার্পিনয়েড লিপিড, টার্পিনয়েড লিপিড। তো টার্পিনয়েড লিপিড কারা বলতো? যে লিপিডের মধ্যে আমরা আইসোপ্রিন গ্রুপ খুঁজে পাবো, আইসোপ্রিন গ্রুপ খুঁজে পাবো। এই আইসোপ্রিন গ্রুপটা কিরকম হয়? আমাদের 5 কার্বন বিশিষ্ট একটা গ্রুপ হয়, ঠিক আছে? 5টা কার্বন এখানে থাকবে। এভাবে তুমি চিন্তা করে দেখতে পারো, এই 2, 3, আর এই যে 4, আর এটা থাকবে হচ্ছে শাখার মধ্যে ভিতরে। হ্যাঁ, এই হলো আমাদের 5। এখানে একটা ডাবল বন্ড থাকবে, এখানে একটা ডাবল বন্ড থাকবে। ওকে, বিষয়টা এরকম। আচ্ছা, তাহলে বলো এখানে আমাদের কার্বন হয়ে গেল 5টা, তাই না? কার্বন যদি 5টা হয়ে যায়, হাইড্রোজেন কয়টা? একটু বুদ্ধি করে তুমি বের করতে পারবা। এই কার্বন 2টা হাত ইউজ হয়ে গেছে, বাকি 2টা হাতে হাইড্রোজেন, তাই না? এই কার্বনে 4টা হাতে ইউজ হয়ে গেছে, এখানে একটা হাতে ইউজ হয়েছে, বাকি হাতে কি আছে? হাইড্রোজেন। এখানে 3টা হাত ইউজ হয়েছে, বাকি হাতে হাইড্রোজেন। এখানে 2টা মানে
বাকি দুইটা আছে। তাহলে এখানে কত আসলো? 2 2 4, 3 3, 3 আর 1 4, তাহলে 4 4 8। ওকে, এই হচ্ছে আমাদের বিষয়টা। এই গ্রুপটা হচ্ছে বিভিন্ন ভাবে ওরিয়েন্টেশন করে বিভিন্ন টার্পিনয়েড লিপিড তৈরি করবে। সো এই গ্রুপটার কথাই কিন্তু কার্বন দিয়ে আসলে এখানে দেখানো হয়েছে। সো আলাদা করে মেনশন করার কিছু নেই। এই দেখো C5H8, তাই না? আচ্ছা, তো টার্পিনয়েড লিপিডের মধ্যে আমরা কি কি পাচ্ছি? স্টেরয়েড পাচ্ছি, টার্পিনস পাচ্ছি এবং বিভিন্ন রাবার কিন্তু আমরা পাচ্ছি। গুরুত্বপূর্ণ কথা, তিন প্রকারের হচ্ছে, তাই না? এটা একটু মাথায় রাখবা। আচ্ছা, স্টেরয়েড বলতে আসলে কি বোঝায়? যেসব আমরা লিপিডের ভিতরে এরকম চারটা ভিন্নতর কার্বন রিং এর ব্যাকবোন পাবো, শির দ্বারা পাবো, মানে চারটা রিং এর স্ট্রাকচার আমি দেখতে পারবো। ওকে, এবং সেখানে অন্তত একটা কার্বনে কি থাকবে বলতো? পার্শ্ব শিকল থাকবে। তাহলে চারটা আমরা এখানে রিং স্ট্রাকচার দেখতে পারবো, একটা আমাদের সাইড চেন থাকবে। ওকে, তো তুমি যদি এখানে একটু খেয়াল করে দেখো, আমরা কোলেস্টেরল বলে একটা যৌগের গাঠনিক সংকেত নেওয়ার চেষ্টা করছি। তোমার গাঠনিক সংকেত মুখস্থ করা বা জানার কোনো প্রয়োজন নাই, জাস্ট তুমি ওই সংজ্ঞাটা একটু বোঝার চেষ্টা করো। এই হচ্ছে আমাদের সেই কোলেস্টেরলটা। এখানে কি রিং গুলো তুমি দেখতে পারতেছো? এই দেখো, একটা রিং আমাদের 6টা কার্বন, দুইটা রিং, এখানে আবার একটা ডাবল বন্ড আছে, 3টা রিং, এবং 4 নম্বর রিং এ দেখো মাত্র 5টা কার্বন। তাহলে 4টা রিং তৈরি হয়ে গেছে না? আচ্ছা, এটা কিন্তু আবার রিং না, বুঝছো? কারণ এটা কি এখানে কিন্তু যুক্ত হয় নাই। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা, এটা কিন্তু এখানে যুক্ত হয় নাই। তাহলে আমাদের 4টা রিং হইলো। আর পার্শ্ব শিকলটা কোথায় বলো তো? এই যে পার্শ্ব শিকল, তাই না? এই 4 নম্বর কার্বনের এই মাথায় আমাদের কি আছে? এরকম ভাবে কয়েকটা কার্বনের একটা চেইন আছে না? কয়েকটা কার্বনের এরকম ভাবে চেইনটা আছে, রাইট? আচ্ছা, তাহলে এই এই হচ্ছে আমাদের চারটা রিং এর স্ট্রাকচার। হ্যাঁ, এই দেখছো, 4টা রিং কিন্তু একটার সাথে খুব একটা ম্যাচ করতেছে না, তাহলে ভিন্নতর হয়ে গেল। আচ্ছা, বোঝা গেল বিষয়টা? আশা করি আমরা বুঝতে পারছি। হ্যাঁ, এইগুলো বিষয়টা। এবার যদি আসো স্টেরয়েডের মধ্যে যদি একটা ওইস থাকে, তাহলে সেটা কি হয়ে যাবে? স্টেরল যৌগ হয়ে যাবে, তাই না? যেই স্টেরয়েডে যদি এক বা একাধিক ওইস থাকে, তারা কি হয়ে যাবে? স্টেরল যৌগ হয়ে যাবে। তুমি যদি আবার ফিগারটায় আসো, এই দেখো, এই যে নিচের দিকে আমাদের একটা ওইস তুমি দেখতে পারতেছো, তাই না? তাহলে এটা কি হয়ে গেল বলতো? একটা স্টেরল যৌগ হয়ে গেল। স্টেরল বিভিন্ন রকম হয়। হ্যাঁ, কোলেস্টেরল, আর্গেস্টেরল, তারপর সিস্টোস্টেরল, স্টিগমাস্টেরল, এরকম বিভিন্ন ক্যাটাগরির হইতে পারে, একটু পরে আমরা দেখবো। আচ্ছা, এবার হচ্ছে স্টেরল কই কই পাওয়া যায় দেখো। ব্যাকটেরিয়া এবং সায়ানোব্যাকটেরিয়াতে ছাড়া অন্যান্য বিভিন্ন উদ্ভিদে স্টেরলটা পাওয়া যেতে পারে। ওকে, কোলেস্টেরলটা মেনলি প্রাণী উদ্ভিদের, প্রাণী কোষের মেনলি বৈশিষ্ট্য। আচ্ছা, সমস্যা নেই, জাস্ট তুমি মাথায় রাখো। স্টেরয়েডের উদাহরণের মধ্যে প্রথমে তো আমরা কোলেস্টেরলটাই মেনলি পড়বো। দেখো এই যে কি বলছে, কোলেস্টেরল হলো সাধারণত কই পাওয়া যায়? প্রাণীর চর্বিতে পাওয়া যায়। হ্যাঁ, উদ্ভিদে অত বেশি পাওয়া যায় না, পাওয়া যাইতে পারে, কম পাওয়া যায়। আচ্ছা, ঠিক আছে। এবং এটা মেনলি কাজটা কি দেখো, এটা হচ্ছে প্লাজমা মেমব্রেনে পাওয়া যাবে। ওকে, যে ফসফোলিপিডের অণু মাঝখানে মাঝখানে পাওয়া যেতে পারে। পিত্তের প্রধান উপাদান, হ্যাঁ, পিত্ত রস কিভাবে তৈরি হয় মেডিকেলে তোমরা বায়োকেমিস্ট্রিতে ফুল ডিটেলসে পড়বা, সেখানে দেখবা কোলেস্টেরলের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। হ্যাঁ, ভিটামিন ডি এর পূর্বসূচক ভিটামিন ডি তৈরি হয় কিন্তু আমাদের কোলেস্টেরল থেকেই। আলু এবং চুপড়ি আলুতে সবচেয়ে বেশি পরিমাণ কোলেস্টেরল পাওয়া যায়। মানুষের রক্তে হচ্ছে কোলেস্টেরল বেশি থাকা ক্ষতিকর। হ্যাঁ, দেখো যে নর্মালি 0.15 থেকে 1.20, এখান থেকে যদি বেশি হয়ে যায় তাহলে সেটা হচ্ছে আমাদের বডির ক্ষতি করতে পারে। হ্যাঁ, আচ্ছা দেখো, কোলেস্টেরল আবার দুই রকমের হয়। একটা হচ্ছে লো ডেনসিটি লিপোপ্রোটিন, তাই না? এই যে মুখ ফসকে একটু আগে বলার চেষ্টা করছিলাম না, এলডিএল, এইচডিএল, সেটা কিন্তু আসলে কোলেস্টেরলই একটা ক্লাসিফিকেশন। দেখো, কোলেস্টেরলকে আমি মোটা দাগে দুইটা ভাগে ভাগ করতে পারি, আরো বিভিন্ন ক্লাসিফিকেশন হইতে পারে। কাইলোম্যাক্রো তোমরা পড়বা, ভেরি লো ডেনসিটি লিপোপ্রোটিন, ভিএলডিএল তোমরা পড়বা। ওকে, জাস্ট এখন দুইটাই পড়ো। একটা কি লো ডেনসিটি লিপোপ্রোটিন, এটা হচ্ছে ক্ষতিকর। এটা হচ্ছে ওই যে আলটিমেটলি কি করে, আর্টারি গাত্রে জমা হয়ে সেই জায়গাটার রক্ত প্রবাহকে বাধাগ্রস্ত করে। এবং আরেকটা হচ্ছে হাই ডেন্সিটি লিপোপ্রোটিন। ওকে, বেশি ঘনত্বের লিপোপ্রোটিন, এইটা আবার কিন্তু ভালো। হ্যাঁ, এইটা থাকলে আবার ওই মানে এটার মধ্যে হচ্ছে তোমার হচ্ছে সিস ফ্যাটটা অনেক বেশি থাকে। বুঝতে পারছো? এইগুলো তোমরা এখন হয়তো অত ডিটেলসে জানবা না বা বুঝবা না, তোমার কেমিস্ট্রিতে আবার, বায়োকেমিস্ট্রিতে আবার বিস্তারিত পড়বা। দেখো, এই কথাগুলো এখানে লেখা আছে। এই কথাগুলো তুমি এখানে মেনশন পাচ্ছ। রক্তে এইচডিএল বেশি থাকা মন্দ নয়, এইচডিএল বেশি থাকলে ভালো, বাট এলডিএল বেশি থাকা বেশ খারাপ, তাই না? এইচডিএল এর মাত্রা রক্তে হচ্ছে 40 মিলিগ্রাম/ডেসিলিটার থেকে বেশি থাকতে হবে। এলডিএল এর মাত্রাটা হচ্ছে 100 মিলিগ্রাম/ডেসিলিটার থেকে কম থাকতে হবে। 40 থেকে বেশি এইচডিএল, 100 থেকে কম এলডিএল। ওকে, কথা কি বোঝা গেছে? তো এইগুলো আমরা লিপিড প্রোফাইলের মাধ্যমে জানতে পারি। তুমি বলতে পারো, ভাই এগুলো আমি কেমনে ফাইন্ড আউট করবো, তাই না? এগুলো হচ্ছে আমরা রক্তের টেস্ট করে করে ফাইন্ড আউট করবো, এই জিনিসটাকে আমরা লিপিড প্রোফাইল বলি। আজকে লেকচার আমি তোমাদের বলার চেষ্টা করব। আচ্ছা, এখানে দেখো আরেকটা কথা লেখা আছে যে ফিমেলদের মধ্যে স্ত্রী লোকের রক্তে হচ্ছে এই এলডিএলটা বেশি থাকে, তাই তাদের হৃদরোগের ঝুঁকিটা কম।
তাই না? কারণ কি, এইচডিএল বেশি থাকা ভালো, কিন্তু এলডিএল বেশি থাকাটা খারাপ। তো পুরুষদের ক্ষেত্রে যেহেতু এলডিএলটা বেশি থাকে, তো পুরুষদেরই বেশি বেশি হৃদরোগ হবে, তাই না? এই কথাটা এখানে আলটিমেটলি বলা হয়েছে। ঠিক আছে, হ্যাঁ, এই মেকানিজম আমরা অলরেডি বুঝছি, লুমেনটা ছোট হয়ে যাবে, গহ্বরটা ছোট হয়ে যাবে। কোন কোন কাজে এটা ইউজ হইতে পারে বলতো? চিকিৎসার কাজে ইউজ হইতে পারে, যৌন বিকাশের কাজে ইউজ হইতে পারে, স্টেরয়েড হরমোনের মধ্যে তোমরা, হ্যাঁ, তোমরা পড়বা যে টেস্টোস্টেরন, হ্যাঁ, প্রোজেস্টেরন, এগুলো কিন্তু স্টেরয়েড জাতীয় হরমোন। সব সব হরমোন কিন্তু প্রোটিন না, প্রোটিন যুক্ত হরমোন হইতে পারে। তারপর আমাদের লিপিড যুক্ত হরমোন মানে স্টেরয়েড যুক্ত হরমোনও হইতে পারে। হ্যাঁ, টাইরোসিনের ডেরিভেটিভ হইতে পারে, বিভিন্ন ক্যাটাগরির হইতে পারে। তারপর দেখো যে প্রোটিন এবং চর্বি হজম, পানির ভারসাম্য রক্ষা, এইসব কাজে কিন্তু স্টেরয়েডটা ইউজ হইতে পারে। তো কোলেস্টেরল ছাড়াও স্টেরলের মধ্যে আর কে কে আছে বলো? স্টিগমাস্টেরল, আর্গোস্টেরল যেটা নিউরোস্পোরা এবং ইস্টে পাওয়া যায়, বিটা সিস্টোস্টেরল এবং ডিজিটালিন যেটা হচ্ছে হৃৎপিণ্ডের চিকিৎসায় ব্যবহার করা হয়। এটা পরীক্ষায় আসছে, ঠিক আছে? এটা অ্যাডমিশনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, মাথায় রাখবা। ঠিক আছে, তাহলে গেল। এবার চলে আসো ভাই টার্পিনস। ওকে, তো টার্পিনসে কি বলা হয় দেখো, এখানে আমাদের আইসোপ্রিনয়েড এককটা, ওই যে C5H, এটা আমরা যেটা দেখলাম, তার 10 থেকে 40টা কার্বন পরমাণু বিশিষ্ট একক থাকবে। ওকে, মানে এই এককটা সাইজ কি হবে? 10 থেকে 40টা কার্বন পরমাণু সাইজে হবে। তুমি বলতে পারো ভাই আমরা একটু আগে দেখলাম যে এটার মধ্যে 5টা কার্বন থাকে। আচ্ছা বলো ভাই, 5টা কার্বন দুটা গ্রুপ একসাথে যুক্ত হইতে পারে না? তাহলে হয়ে গেল 10টা কার্বনের গ্রুপ। এই যে তুমি এখানে সাইট্রাল বলে যে যৌগটা দেখতে পারতেছো, হ্যাঁ, এটা আমি নেট থেকে নিছি। এখানে দেখো এইদিকে আমাদের 5টা কার্বনের গ্রুপ আছে, তাই না? এদিকে আমাদের 5টা কার্বনের গ্রুপ আছে, আবার দেখো এইদিকে আমাদের 5টা কার্বনের গ্রুপ আছে, রাইট? এখানে যা ইচ্ছা থাকুক, পাঁচটা পাঁচটা করে তো আছে। তো এখানে আমাদের কয়টা কার্বন হয়ে গেল? 10টা কার্বন, তাই না? 3টা গ্রুপ থাকলে হচ্ছে 15টা কার্বন, 4টা থাকলে 20টা কার্বন। বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, হ্যাঁ, দেখছো যে এখানে কিন্তু এই যে আইসোপ্রিনের সেম ইউনিটটা থাকবে, এন এর মানের উপর ডিপেন্ড করে। এন এর মান যদি 2 বসাইতা, তাহলে এটা হয়ে যেত কি, এই যে সাইট্রালের মতো কাছাকাছি চলে আসতো, রাইট? পুদিনা এবং তুলসীতে উদ্বায়ী তেল হিসেবে, হ্যাঁ, ভোলাটাইল অয়েল হিসেবে কি পাওয়া যাবে? টারপিনস পাওয়া যাবে। সুগন্ধি মানে পারফিউম শিল্পে এবং বার্নিশের কাজে হচ্ছে টারপিনসটাকে ইউজ করা যায়, কারণ এটা হচ্ছে অনেক বেশি অ্যারোমেটিক হয়, বুঝছো? মানে সুগন্ধযুক্ত হয়, যদিও যোগটা অ্যারোমেটিকটা আমি এমনিই বললাম, সুগন্ধযুক্ত হয়। এবার আসো ভাই রাবার। রাবারটা আবার ইম্পর্টেন্ট, কি বলা আছে দেখো, এখানে 3000 থেকে 6000 আইসোপ্রিন একক থাকবে। এটা কিন্তু আইসোপ্রিনে কতগুলা কার্বন আছে সেটা বোঝাচ্ছে না, মোট কতগুলো এরকম আইসোপ্রিন থাকবে সেই জিনিসটা বোঝানো হচ্ছে, ঠিক আছে? তার মানে আইসোপ্রিন ওই ছোট ছোট ইউনিট গুলা C5H এর এখানে 3000 থেকে 6000 থাকতে পারে। তুমি যদি সংকেতটা দেখার চেষ্টা করো, ন্যাচারাল রাবার, এখানে আমরা কি দেখতে পারতেছি? এখানে দেখছো যে 5 কার্বনের কিন্তু একটা স্ট্রাকচার দেওয়া আছে, তাই তো? যদিও এখানে একটু মডিফাই করা আছে, এটা হইতেই পারে, সমস্যা নাই। হ্যাঁ, তারপর দেখো এখানেও কিন্তু এরকম ভাবে আমরা বিভিন্ন সিমিলার স্ট্রাকচার দেখতে পারতেছি। দেখছো এখানে এখানে দেখছো যে 5টা কার্বনের স্ট্রাকচার আমি দেখতে পারতেছি। বুঝতে পারছো তো? এই হলো মেনলি বিষয়টা, এখানে আরো মডিফিকেশন থাকতেই পারে, তাই না? মানে মেনলি বিষয়টা হচ্ছে তোমাদের বইয়ের পড়াটার সাথে বাস্তব জীবনে কিসের মিল আছে সেটা আমি তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি, যাতে পড়াটা মনে রাখা ইজিয়ার হয়। হুম। আচ্ছা, সো এই রাবারকে আবার দুইটা ক্যাটাগরিতে ভাগ করা যায়: প্রাকৃতিক রাবার বা প্যারা রাবার যেটাকে আমরা বলি, এবং কৃত্রিম রাবার যেটা হচ্ছে পরীক্ষাগারে সংশ্লেষণ করতে হয়, তৈরি করতে হয়। হ্যাঁ, মানে কৃত্রিম রাবার বা সংশ্লেষিত রাবার। প্রাকৃতিক রাবার বা প্যারা রাবার আসলে কোত্থেকে পাওয়া যায়? বিভিন্ন গাছ থেকে পাওয়া যায়। মেইন আমরা কোন গাছ থেকে এটাকে কালেক্ট করি বলতো? হিভিয়া ব্রাসিলিয়েন্সিস। হ্যাঁ, হিভিয়া ব্রাসিলিয়েন্সিস, এটা হচ্ছে ইউফোরবিয়াসি এই গোত্রের ভেতর ইনক্লুডেড। হ্যাঁ, এটা লাগবে না তোমার, হিভিয়া ব্রাসিলিয়েন্সিস একটু মাথায় রাখতে হবে, এখান থেকে মেইনলি পাওয়া যায়। এছাড়াও আর কোথায় কোথায় পাওয়া যায়? ফিউকাস ইলাস্টিকা, হ্যাঁ, ক্যাস্টিলা ইলাস্টিকা, এগুলো চাইলে পড়তে পারো, না পড়লেও সমস্যা নেই। এদের কোষগুলোকে তরল অবস্থায় সংগ্রহ করা হয়, এগুলোকে জমাটবদ্ধ করা হয়, তখন সেটা হচ্ছে আলটিমেটলি একটা রাবার শেপে চলে আসে। ওকে, তারপর দেখা যাচ্ছে গাম রাবার কোনগুলা বলতো? সিনথেটিক রাবার গুলা। সিনথেটিক রাবার গুলো হচ্ছে গাম রাবার। আচ্ছা, তারপর দেখো বিশ্বের 80% শিল্প রাবার শিল্পের সাথে জড়িত, এগুলো লাগবে না অত বেশি। আণবিক গঠন, আমরা তো রাসায়নিক গঠন আমি দেখলাম, আণবিক গঠন অনুযায়ী আবার 5 রকম হয়, যেগুলো আমরা অলরেডি ক্লাসিফিকেশন পড়ছি। প্রথমে কি বলো? প্রথম হচ্ছে নিউট্রাল লিপিড, মানে ওই যে ট্রাইগ্লিসারাইড, হ্যাঁ, ফসফোলিপিড, গ্লাইকোলিপিড, টারপিনয়েডস দেখছি এবং মোম দেখছি, এগুলো কিন্তু আমাদের দেখা হয়ে গেছে। চলে আসো ভাই লিপিড প্রোফাইল। হ্যাঁ, লিপিড প্রোফাইল যে আমি বলতেছিলাম, তাই না? সেটা কিন্তু এখানে আমরা দেখতে পারতেছি। রক্তের ভিতরে কোলেস্টেরল এবং চর্বির মাত্রা দেখার জন্য, হ্যাঁ, কোলেস্টেরল এবং চর্বির মাত্রাটাকে মেজারমেন্ট করার জন্য আমরা হচ্ছে লিপিড প্রোফাইল করি, এবং লিপিড প্রোফাইলে পরিমাণগুলোকে আমরা নর্মালি মিলিগ্রাম পার ডেসিলিটারে প্রকাশ করি। হ্যাঁ, রাইট, এটা একটা একক। 1 ডেসিলিটার মানে তোমরা জানো, হ্যাঁ, 10 ডেসিলিটারে হয় 1 লিটার, তাই না?
আবার 1 গ্রামে হয় 1,000 মিলিগ্রাম। তো এগুলো তো ফিজিক্সে পড়া, তাই না? ফিজিক্সে পড়ার মধ্যে যাচ্ছি না, কেমিস্ট্রি পড়ার মধ্যে আমরা যাচ্ছি না, যতটুকু পারতেছি আমরা বায়োলজির মধ্যে থাকার চেষ্টা করতেছি। তো আমাদের এখানে মেনলি কয়েকটা ভ্যালু জানতে হয়, ঠিক আছে? কয়েকটা ভ্যালু আমাদের এখান থেকে একটু আয়ত্ত করতে হবে। কি কি ভ্যালু দেখো? প্রথম হচ্ছে লিপিডের ডিজায়ারেবল বা অপটিমাম ভ্যালু, যেগুলোকে আমি নর্মাল হিসেবে ট্রিট করতে পারি। তারপর হচ্ছে বর্ডার লাইন, মানে যেই পর্যন্ত আমাদের বডিতে তেমন কোনো সিমটমস বা সমস্যা হয় না। তারপর হচ্ছে হাই, মানে সমস্যা হওয়া এখানে শুরু হচ্ছে, তাই না? আস্তে আস্তে বাড়তেছে। আর ভেরি হাই মানে খুবই মারাত্মক পর্যায়ে চলে গেছে। তো এইগুলা তোমার পরীক্ষার জন্য অত বেশি ইম্পর্টেন্ট না, তুমি পরীক্ষার জন্য জাস্ট এই ডিজায়ারেবল বা অপটিমাম ভ্যালু গুলো একটু মাথায় রাখবা। বাকিগুলো চাইলে পড়তেও পারো, নাও পারো, ওটা তোমার ইচ্ছা। হ্যাঁ, ওগুলো কোনো বিষয় না। সো ডিজায়ারেবলের মধ্যে কি আছে দেখো? টোটাল কোলেস্টেরল হচ্ছে লেস দেন 200। হ্যাঁ, টোটাল কোলেস্টেরল বলতে আবার কি বোঝায়? এগুলো বইয়ের মতো অত বিস্তারিত নাই, আমি বলতেছি না। জাস্ট মাথায় রাখবা কোলেস্টেরল গুলা আমাদের বডির ভিতরে বিভিন্ন যৌগের সাথে বাউন্ড করে থাকতে বেশি পছন্দ করে। সো মুক্ত কোলেস্টেরল আর যুক্ত কোলেস্টেরল এগুলাকে একসাথে আমরা টোটাল কোলেস্টেরল বলতেছি। একটু জানাই যথেষ্ট। হাই ডেন্সিটি লিপোপ্রোটিন 40 মিলিগ্রাম পার ডেসিলিটার থেকে বেশি থাকতে হবে। লো ডেন্সিটি হচ্ছে 100 মিলিগ্রাম পার ডেসিলিটার থেকে কম থাকতে হবে। আর ট্রাইগ্লিসারাইড, ওই যে নিউট্রাল লিপিড, হ্যাঁ, স্নেহদ্রব্য, সেগুলো হচ্ছে 150 মিলিগ্রাম পার ডেসিলিটার থেকে কম থাকতে হবে। ওকে, তুমি চাইলে এগুলোকে ইগনোর করতে পারো, কোনো সমস্যা নেই, দেখেও রাখতে পারো, তোমার ইচ্ছা। চলে এসো ভাই আজকের দিনের লাস্ট টপিক, এরপর আমরা হচ্ছে কাজ টাজ করে শেষ করব। ভিন্ন ধর্মী কিছু লিপিড আছে। প্রথমে কি বলতো? প্রথমে হচ্ছে আমাদের ক্যারোটিনয়েডস। ওকে, ক্যারোটিনয়েডস, তাই না? ক্যারোটিনয়েডস এর মধ্যে কি আছে? তোমরা ক্যারোটিন, জ্যান্থোফিল, এসব কথা হয়তো শুনছো। আচ্ছা, তোমরা কিন্তু আরেকটা জিনিসের নামও শুনছো, সেটা কি বলতো? ভিটামিন এ, তাই তো? ভিটামিন এ। তো বলা হয়ে থাকে কি, ভিটামিন এ হচ্ছে আলটিমেটলি বিটা ক্যারোটিন এর একটা অংশ। মানে কি বলা যেতে পারে? বিটা ক্যারোটিনকে ভাঙলে আমি 2টা ভিটামিন এ পাইতে পারি। ওকে, কেমনে সম্ভব হয় বিষয়টা? একটু দেখার চেষ্টা করো। এই যে গঠনটা দেওয়া আছে, আমি যদি এখান থেকে গঠনটা দেখাই দিই, কারণ এগুলো পরীক্ষায় আসে না, অত বেশি তোমার আঁকা লাগবে না, জাস্ট তোমার বোঝার জন্য। তুমি দেখো এখানে একটা তুমি অ্যারোমেটিক পার্ট পাচ্ছ, এখানে তুমি আরেকটা অ্যারোমেটিক পার্ট পাচ্ছ, দুইটা কি সিমিলার না? হ্যাঁ, আমি যদি এটাকে এভাবে ঘুরাই দিই, হ্যাঁ, তাহলে কিন্তু এটা চলে আসে, তাহলে সিমিলার, ঠিক আছে, আচ্ছা বুঝলাম। মাঝখানে যে বড় একটা চেইন দেখতে পারতেছো না বলো তো? এখানে দেখছো যে এখানে কিন্তু অনেকটা হিন্ট আছে না? ওই যে আমরা যে বলতেছিলাম এগুলো কোত্থেকে তৈরি হবে, তার আইসোপ্রিন একক থেকে তৈরি হবে, তাই না? এখানে দেখতে পাচ্ছ না, পাঁচটা পাঁচটা কার্বনের গ্রুপ আছে। আচ্ছা ঠিক আছে, আমরা মোটামুটি একটা কোরিলেশন করতে পারলাম। এবার আমি যেটা বলতে চাচ্ছি যে আমি কিভাবে হচ্ছে 2টা ভিটামিন এ অণু পাবো। দেখো, এটা 1 নাম্বার কার্বন, 2, 3, 4, চেইনের মধ্যে কার্বন গুলো আমি কাউন্ট করতেছি। 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, তাই না? 18টা কার্বন। এখন বলো এখান থেকে আমি যদি সমান 2 ভাগ করি, তাহলে কত কত পাবো বলো তো? 9 9 পাবো না? 9 9 পাবো। তাহলে এখানে আমি 9 9 2টা অণু পাবো, তাই না? দেখো এখানে কতগুলো কার্বন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তাই না? এবং শ্বাসনিতে দেখো একটা ওইচ আছে, স্টেরল যেহেতু আমরা বলতেছিলাম, ওইচ আছে। তো এই 9 কার্বন বিশিষ্ট জিনিসটাকে আমরা কি বলবো? ভিটামিন এ। তাহলে বোঝো, আমি যদি 9 কার্বন এখানে হিসাব করে দেখো, 3 6 9 এই পর্যন্ত, এইখান থেকে একটা ভিটামিন এ তৈরি হয়, এখান থেকে একটা ভিটামিন এ তৈরি হয়, এবং এখান থেকে একটা ভিটামিন এ তৈরি হয়, এখান থেকে একটা ভিটামিন এ তৈরি হয়, সোজা কথা। তাহলে একটা বিটা ক্যারোটিনকে ভাঙলে 2টা ভিটামিন এ তৈরি হবে। এই হচ্ছে আমাদের বিষয়টা, ঠিক আছে? তাহলে এই জিনিসটাকে এখন মেক সেন্স করলো বলো তো? তো আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমি এই জিনিসটা খুব সহজে বুঝতাম না। হুম, গিলে গেলে গেছি যে আসবে পরীক্ষা এমসিকিউ। বাট তুমি একটু লজিক্যালি চিন্তা করো। দেখো, ক্যারোটিনয়েডস কি বলতো? এটা একটা আলোক শোষণকারী পিগমেন্ট, তাই না? তোমরা জানো ভিটামিন এর অভাবে কি হয়? রাতকানা রোগ হয়, আমাদের চোখের রড কোষটা ক্ষতিগ্রস্ত হয়, তাই না? আচ্ছা ঠিক আছে, সালোক সংশ্লেষণে সহায়তা করে, ঠিক আছে। বিটা ক্যারোটিন, হ্যাঁ, এটা হচ্ছে কি করে বলতো? আলোর দিককে অনুধাবন করে ফটোট্রপিজম ঘটায়। ফটোট্রপিজমটা কি? এটা হচ্ছে তোমরা জুওলজির ভিতরে চ্যাপ্টার নাম্বার 12 যখন পড়বা, প্রাণীর আচরণ, সেখানে হচ্ছে এই ট্রপিক চলনগুলো আসলে একটু দেখতে পারবা, ঠিক আছে? সো আলোক শক্তির প্রভাবে বা আলোক রশ্মির উপস্থিতিতে আমাদের উদ্ভিদের মধ্যে বিভিন্ন বাঁকানো জিনিসটা আমরা দেখতে পারি। বিষয়টা কিরকম? তোমরা কি সূর্যমুখী ফুল দেখছো? তো সূর্যমুখী ফুল সবসময় হচ্ছে পূর্ব দিকে মুখ করে থাকে, কেন? কারণ সেই দিক থেকে সূর্য ওঠে। বুঝতে পারছো? এটা কিন্তু একটা ভালো ফটোট্রপিজম। তারপর তোমরা কি অ্যালোভেরা গাছ দেখছো? তোমাদের বারান্দায় বা ছাদে কিন্তু অ্যালোভেরা গাছেরও কিন্তু তোমরা হয়তো বাগান করছো, তাই না? অনেকের বাসায় আছে বা বিভিন্ন, হ্যাঁ, বুঝতে পারছো তো? মানে বেশি ডিটেলসে না যাই। তো তুমি যদি দেখো ওই অ্যালোভেরা গাছের যে পাতাগুলো আছে, রসালো পাতাগুলো, সেগুলো দেখবে কি, সেগুলো হচ্ছে অনেকটা জানলা দিয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করে। ওকে, কেন বের হয়ে যাওয়ার চেষ্টা করে? তার
চূড়ায় মানে মাথায় অক্সিন, জিবরেলিন বলে কিছু ফাইটো হরমোন থাকে তাদের প্রভাবে। এটা কিন্তু আলটিমেটলি আলোক রশ্মির প্রভাবেই ঘটে থাকে। ওকে, এটা কিন্তু একটা ফটোট্রপিজমের ভালো এক্সাম্পল। তারপর দেখো এই যে রোডোপসিনের কথা বলা হচ্ছে, তাই না, যেটা হচ্ছে রড কোষে থাকে। এই রোডোপসিনের জন্য কিন্তু আলটিমেটলি আমরা দেখতে পারি রাতের বেলায়। তো যদি ভিটামিন বি এ না থাকে, ভিটামিন এ যদি তৈরি না হয়, তাহলে রোডোপসিনও পাওয়া যাবে না, তাহলে আলটিমেটলি সে অন্ধকারে বা আবছালোতে ভালোভাবে দেখতে পারবে না। বিটা ক্যারোটিনটা বা ভিটামিন এ এর সোর্স ভালো কি হতে পারে বলো? ডিমের কুসুম হইতে পারে, গাজর টমেটো হইতে পারে, ছোট মলাঢালা মাছ হইতে পারে। তোমরা কিন্তু এগুলো অনেক শুনছো। আচ্ছা, স্টেরয়েড, তাই না? স্টেরয়েড হরমোনের কথা আমরা শুনছিলাম, বিভিন্ন যৌন হরমোন, তাই না, যৌন বিকাশে সহায়তা করে। টেস্টোস্টেরন, তারপর ধর হচ্ছে ইস্ট্রোজেন, এগুলাকে আমরা কি বলতেছি? এই যে দেখছো, যৌন বিকাশে সহায়তা করে। তারপর দেখো বাইল সল্ট তৈরিতে এটা সহায়তা করবে। কর্টিসল হচ্ছে কার্বোহাইড্রেট এবং প্রোটিন হজম, হ্যাঁ, লবণের ভারসাম্য রক্ষায় হেল্প করে। এগুলো চাইলে পড়তে পারো, পরীক্ষা খুব একটা আসে না। ভিটামিন, তো ভিটামিন আবার দুইটা ক্যাটাগরির হয়। একটা হচ্ছে ওয়াটার সলিউবল, যেটা পানিতে মিশতে পারে, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি, সেগুলো আমরা এখন ডিসকাস করব না। আর এটা হচ্ছে লিপিড সলিউবল, যেগুলো লিপিডের মধ্যে মিশতে পারে, তাই না, এরকম বিষয়টা। ওকে, যারা হচ্ছে লিপিড সলিউবল তারা আলটিমেটলি বিভিন্ন আইসোপ্রিন একক দিয়ে তৈরি হয়। আইসোপ্রিন একক দিয়ে তৈরি হয়, এটা একটু মাথায় রাখবা। কে কে আছে বলতো? অ্যাডেক, এ ডি ই কে। অবশ্যই এটা এমসিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমাদের ডিইউ অ্যাডমিশনের জন্য, মেডিকেল অ্যাডমিশনের জন্য, বোর্ড অ্যাডমিশন মানে বোর্ড পরীক্ষার জন্য এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। কে চর্বিতে দ্রবণীয় আর কে হচ্ছে পানিতে দ্রবণীয়। তো অ্যাডিকের মধ্যে প্রথমে কি আছে? এ। হ্যাঁ, দেখছো এটা কোথা থেকে তৈরি হয় বলতো? ক্যারোটিনয়েড থেকে তৈরি হয়। এর অভাবে কি হয়? ত্বক শুষ্ক হয়ে যায়, হ্যাঁ, কেরাটোমেলাসিয়া হইতে পারে, আর রাতকানা রোগ হয়, এবং বৃদ্ধি কিন্তু কি হইতে পারে? রহিত হইতে পারে। রহিত হয়ে যাওয়া মানে কি বলতো? আটকায় যাওয়া, রিটার্ডেশন আমরা বলি। আচ্ছা, ভিটামিন ডি হচ্ছে অন্ত্র থেকে ক্যালসিয়াম শোষণে সহায়তা করে, এবং ক্যালসিয়াম আমরা জানি আলটিমেটলি হাড়ের ম্যাট্রিক্সে যে যে জমা হয়, অস্থির ম্যাট্রিক্সে যে কিন্তু ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস এগুলো জমা হয়। সো যদি ক্যালসিয়াম আমি শোষণ করতে না পারি ভিটামিন ডি এর অভাবে, তাহলে কি হইতে পারে বলতো? আমাদের হাড়ের বিভিন্ন রোগ হইতে পারে। এর মধ্যে রিকেটসটা কিন্তু খুব কমন, বাচ্চাদের রিকেটস হইতে পারে, হাড়গুলো একদম বাঁকা বাঁকা হয়ে যেতে পারে, ভঙ্গুর হয়ে যেতে পারে। ভিটামিন ই, ভিটামিন এ আলটিমেটলি কি করে বলতো? জারণ বিজারণ বিক্রিয়া করে কোষকে রক্ষা করে, জাস্ট একটু জানো। ভিটামিন কে হচ্ছে সবুজ শাকসবজিতে পাওয়া যাবে। অন্ত্রের ব্যাকটেরিয়া হচ্ছে ভিটামিন কে তৈরি করে, যেমন ইকোলাই ব্যাকটেরিয়া। এর হচ্ছে রক্ত জমাটবদ্ধ হতে হেল্প করবে, ঠিক আছে। বিভিন্ন ক্লটিং ফ্যাক্টর, যেমন ধরো হচ্ছে 2, 7, 9, 10, এগুলা তৈরি করতে কিন্তু ভিটামিন কে লাগে। ওকে, এটা আমি এক্সট্রা করে লিখে দিছি, তোমাদের বইয়ে এই ইনফরমেশনটা নাই। আচ্ছা, আরেকটা ছোট্ট টপিক পরে আমরা শেষ করতেছি। হ্যাঁ, আজকে লেকচারটা মনে হয় একটু কঠিন ছিল, তাই না? আরেকবার রিভাইন্ড করে দেখে নিও। আচ্ছা, তো এবার আসো হচ্ছে এখানে দেখো যে সঞ্চিত খাদ্য হিসেবে কাজ করে অঙ্কুরোদ্গমের কথা আমরা পড়ছি। নতুন কোনো কথা নাই কিন্তু। এই যে ফসফোলিপিড, এটা আবরণ হিসেবে কাজ করে। গ্লাইকোলিপিড সালোক সংশ্লেষণ হিসেবে কাজ করে। আয়নের বাহক আমরা দেখছিলাম ফসফোলিপিডের মধ্যে। এই দেখো, পানিতে দ্রবণীয় কে? ভিটামিন বি সি। আর হচ্ছে অদ্রবণীয়, পানিতে অদ্রবণীয় মানে কি? চর্বিতে দ্রবণীয়, তাই না? এটা কি হবে? চর্বিতে দ্রবণীয় হবে, চর্বিতে দ্রবণীয় হবে। ওকে। আচ্ছা, তাপ নিরোধক হিসেবে কাজ করে, ঠিক আছে। প্রস্বেদনের হারকে হ্রাস করে, ওই যে কিউটিকুলার আবরণটা, তাই না? সুগন্ধিতে ইউজ করা হবে, ওই যে টার্পিনয়েডস বেশ সুগন্ধযুক্ত হয়, তাই না? আচ্ছা, হরমোন এবং কোলেস্টেরল তৈরিতে ইউজ হবে। ঠিক আছে, সো আমাদের আজকের পড়া এই পর্যন্ত। ইনশাআল্লাহ আমরা নেক্সট দিন হচ্ছে এনজাইম থেকে শুরু করব। ঠিক আছে, তো ততদিন তোমরা সবাই ভালো থাকো। কোনো ডাউট থাকলে অবশ্যই আমাকে জানাবা। আসসালামু আলাইকুম।